নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কবিতা। নমস্কার, আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি। আমি একজন বাচিক শিল্পী, সেটা তো বলা বাহুল্য। এছাড়াও আমি টুকটাক মডেলিং করি, শো হোস্টিং করি। আর আজকে জেরিদার লাইভে এসে ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, মানে এরকম ইন্ট্রোডাকশন ফার্স্ট টাইম। এই রকম ইন্ট্রোডাকশনটা আমাদের একটুখানি এটা করে দিই, লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে দিই। লাইভের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। যাই হোক, শুরু করছি আজকের লাইভ। আজকের লাইভ খুব কালারফুল একটা লাইভ হতে চলেছে, খুব কালারফুল লাইভ হতে চলেছে। যে লাইভের বিশেষ অতিথি তো তার নিজের পরিচয় নিজে দিয়েই দিল। আমরা ওর সঙ্গে একটু আড্ডা মারবো, অফিসিয়ালি কফি খাবো। একদম, অলরেডি আমাদের এক ট্রিপ হয়ে গেছে। হ্যাঁ। যাই হোক, ওর সাথে আমার আলাপ খুব একটা বেশি দিন না। আচ্ছা, তোর সঙ্গে আমার আলাপ কবে রে? কিভাবে আলাপ রে? তোমার সাথে আলাপ বোধহয় বুলুদির বসন্ত উৎসবে গিয়ে। এই রিসেন্ট না? রিসেন্ট একদম, কিন্তু মনে হয় না বলো আমাদের বন্ডিংটা এতটাই সত্যি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে হয় রং দিয়ে বসন্ত ফসন্ত কিছু একটা লিখলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তার আগে জিজ্ঞেস করেছিলে তোর নামই ঐন্দ্রিলা। ওই ফোনকে আমি বুঝতে পারছিলাম না লোকেশনটা এক্স্যাক্টলি বলে, সেইভাবেই পরিচয়। বেশ মজার। ঠিক 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 ঠিক। কুহু বেরা, হাই বাবা, হাই কুহু। কুহু বেরা লিখেছে, কেমন আছো? কদিন পর তোমার লাইভে এলাম। লাইভে এলাম না, লাইভে এলাম। লাইভে তুই আছিস। যাই হোক, তুই মানে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে কিভাবে জড়িয়ে, মানে মানে কিভাবে এলি এখানে? আমি প্রথমে ফ্রেমবন্দি আয়োজিত বসন্ত উৎসব আগের বছরে, একদম ফ্রেমবন্দি আয়োজিত বসন্ত উৎসব আগের বছরে, আমি এই প্রসঙ্গে বলি মৈত্রী ঘোষ কোলে, আমি অনেক দিন ধরে মৈত্রীদিকে চিনি। আমরা একসাথে আবৃত্তিও করতাম। আমার বাপের বাড়ি চন্দননগর, তো সেখান থেকেই আমার মৈত্রীদির সাথে আলাপ। মৈত্রীদির বাড়িও চন্দননগরেই। তো মৈত্রীদি আমাকে এই ফ্রেমবন্দিতে ইনভাইট করে। সেখানেই আমার আরও সবার সঙ্গে, সুজয় দা আরও অনেকের সঙ্গে ওখানে আলাপ হয়। তো সেইখান থেকেই টুকটাক ফটোশ্যুট, ফটো তুলতে অবশ্যই ভালোবাসি, আমার মনে হয় যে কেউ ভালোবাসে এটা। তো সেই সূত্রেই ফ্রেমবন্দি থেকেই আমার বলতে পারেন আর কি যে প্রথম এই ইন্ডাস্ট্রিতে বা ফটোশ্যুটের আর কি এই জগতে আসা। বাই ডিফল্ট সেদিনকে তোর সাথে আমার দেখা হয়নি, আমি ওখানে ছিলাম 3:45 অবধি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি তোমাকে দেখেছি, কিন্তু যা হয় পরিচয়টা ওই একটা মুহূর্তে তো ক্রিয়েটেড হয়, তো সেইটা বোধহয় 3:45-এর মধ্যে চলে এসেছিলি? তার আগে এসেছিলাম। হ্যাঁ, তাহলে ধুতি পরা একজনই ছিল ওখানে। আচ্ছা, ওখানে ধুতি পরা একজনই ছিল এবং যাকে ঘিরেই সবাই ছিল। এবং আমি ওখানে মাত্র 40 মিনিট ছিলাম এবং ওদের ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন, ওই সার্টিফিকেট গুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। আমার মিসেস ছিল, রোমা দাশগুপ্ত ছিল ওখানে। তারপরে এই পাশে পিক্সেলেন্সের প্রোগ্রাম হচ্ছিল, ওইখানে আমি যাই। ওখানে গিয়ে আধ ঘন্টা মতন ছিলাম। তারপর আমার বারাসাতে একটা অনুষ্ঠান ছিল, ইভেন্ট ছিল। যাই হোক, সেদিনকে আলাপ হলে একদম এতদিনে তুই একটু এগিয়ে যেতিস। যাই হোক, কুহু বেরা লিখেছে, ভুল করে লাইভ হয়ে গেছে। ঐন্দ্রিলা কেমন আছো? সৌরভ প্রামাণিক লিখেছে, খুব ভালো আছি, তুমি কেমন আছো? ক্যামেরার দিকে তাকিয়ে। চুমকি বড়ুয়া লিখেছে, প্রণাম দাদা, এই প্রথম আমার লাইভ দেখা আপনার। থ্যাংক ইউ চুমকি, তোকেও একদিন ডাকবো। যাই হোক, আজ না, এখন বলবো না, একটু পরে বলবো। রুমাদি দেখুক, তারপরে বলবো। যাই হোক, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কি কি অভিজ্ঞতা তোর হয়েছে একটু যদি আমাদের দর্শকদের বলিস। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তো প্রফেশনালি খুব একটা মডেলিং করি না, আমি বললামই যে একদমই শুরু। তো আমার যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন পোজে ছবি তোলা, ছবি তুলতে তো আমরা সবাই ভালোবাসি, সেখানে একটু সেজে গুজে একটা কোনো ইভেন্ট, মানে এই যে বসন্ত উৎসবের আলাদা সাজ, নববর্ষের আলাদা সাজ, তো একটু অন্যরকম করে সেজে একটু অন্যরকম করে পোজ দিয়ে ছবি তোলা, এইটা আমার কাছে একটা আলাদা পাওনা। সত্যি কথা, ছবি তো এমনি সেলফি তো তুলি ক্যামেরাতে, কিন্তু এইটা একটা আলাদা বিষয়, আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া বহু মানুষের সঙ্গে পরিচয় হয়, প্রচুর
কন্ট্যাক্টস বাড়ে, সেটা একটা বিশাল বিষয় আর কি। মানে আমি অনেকের সাথে এই আমার মানে এই আমি বললামই যে আমার স্প্যানটা খুবই ছোট, কিন্তু তার মধ্যেও প্রচুর মানুষ, এবং সব থেকে বড় কথা একটা ইভেন্টে পরিচয় হলো, পরের ইভেন্টে গিয়ে আছে তোকে ওইখানে দেখেছিলাম বা তোমাকে ওখানে দেখেছিলাম, তো এইটা একটা আলাদা ফিলিং আনে আমার কাছে, ভীষণ ভালো লাগে। এটাই আমাদের জগৎ, একদম এটাই আমাদের জগৎ, যে একবার একদিন যদি এখানে চলে আসে তার সাথে আমাদের পরিচয় এবং তার সাথে আমাদের যে মানে ইন্ট্রোডাকশনটা এত সুন্দর হয়ে যায়, যেটা একটা বড় মাত্রা দেয়, ফ্যামিলি হয়ে যায় একটা, একদম একটা ফ্যামিলি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকে তোকে প্রচন্ড সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই ট্র্যাডিশনাল সাজটা আমি পছন্দ করি, এবং আমার পরিবারের মানে আমার মিসেস রোমা দাশগুপ্ত, যার জন্য এই সব কিছু, তো তারও সাজ এই রকমই, সেও এরকম খুব সাজতে গুজতে ভালোবাসে, এবং তার সাজটাও আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা আইকনের মতন। নববর্ষ মানেই আমার মনে হয় একদম এইভাবেই বাঙালি। আচ্ছা, তুই খানিকক্ষণ আগে কি বললি যে নববর্ষের পোজ আলাদা আর বসন্ত উৎসবের পোজ আলাদা, দুটো পোজ একটু আলাদা আলাদা করে দেখাবি? আমি ঠিক মানে আমি সেইভাবে পোজ বলতে চাইনি, আমি বললাম যে একটু হয়তো প্রপস ব্যবহারটা আলাদা হতে পারে, বা পোজ এটা ঠিক কিভাবে ডিফাইন করবো যেটা আমি জানি না। তবে পোজ বলেছিস না প্রপস বলেছিস? প্রপসই বলেছি। প্রপস বলেছিস, তাহলে আমি ভুল শুনেছি। যা, তাহলে হলো না তোর দেখানো। তারপরে কল্যাণ সুন্দর লিখেছে, জেডিদা কেমন আছো? আমি যেদিন টক শোয়ে গিয়েছিলাম সেদিনের কথা মনে পড়ে গেল। এটাই তো, তখন মনে হয় যে এই জায়গাটায় আমি বসেছিলাম আগের সপ্তাহে। হ্যাঁ, কল্যাণ সুন্দর আগের মাসে এসেছিল। আর জেডিদা এতটাই ফ্রেন্ডলি সবার সাথে, এটা আমি পার্সোনালি বলবো, আমি সত্যি জেডিদার সাথে আমার খুব কম দিনই পরিচয়, কিন্তু এত ভালোভাবে আমরা মিশে গেছি, তো সেটা শিওর যে এটা সবার জন্যই একই ব্যাপার, তো তাই মনে করাটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ইতিশ্রী লিখেছে, দাদা বৌদি আমার কাছে কি পাঠাবো না, কি দাদা বৌদি আমার কি কাছে বাড়িটা পাঠাবো না, আমি বুঝতে পারছি না। দাদা বৌদি আমার কাছে বাড়িতে পাঠাবো না, যাই হোক বুঝতে পারছি না। ইতিশ্রী কি লিখেছিস স্পেলিং ঠিক করে লেখ, সেই বাঙালির পাঠার দোকান আর বাঙালি পাঠার দোকান হয়ে গেছে কিন্তু, সাবধান। যাই হোক, আমাদের বসন্ত উৎসবে এসেছিলি তুই? হ্যাঁ, বসন্ত উৎসবে এসেছিলি একদম। কবে? 23 না 24? 24। 23 আসিসনি? না, তুমি যথারীতি খুব ব্যস্ত ছিলে। না, তুমি যথারীতি, আমি খুব কম সময়ের জন্য ছিলাম কারণ আমার একটা ইভেন্ট ছিল, তো তুমি যথারীতি ভীষণ ব্যস্ত ছিলে, তাই আর কোথায় ইভেন্ট ছিল? আর ওই দিন কলকাতা, ওই সাউথ কলকাতা রাইডার্স অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে গেছিলাম। আচ্ছা, ওটা অ্যাক্রোপলিস মলের পাশে হয়েছিল। আচ্ছা, ওখানে ছিলাম। তো এবার নিজের ফুটেজ একটু নিজে খাই, কোনটা ভালো লেগেছিল, প্রথমটা না সেকেন্ডটা? সত্যি কথা বলবি? অবশ্যই তোমারটা, কারণ আমি যেটা ঢুকেই তোমাকে বলছিলাম যে ময়দানকে যে এত সুন্দর একটা রূপ দেওয়া যেতে পারে, সেইটা মানে সমস্ত যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য মানে কোনো কিছুর কমতি নেই, সব রয়েছে। তো এইটা তো অফকোর্স তোমার জন্যই পসিবল হয়েছে, তাই অফকোর্স তোমারটা দারুণ, বেটার, ডেফিনেটলি। থ্যাংক ইউ। প্রতিদিন প্রতিটা মুহূর্ত খালি চিন্তা করি কি করে বসন্ত উৎসবটাকে আরো আই ক্যাচি করা যেতে পারে, কারণ একটাই ময়দান, প্রতি বছরকে আলাদা আলাদা করে কিভাবে সাজানো যেতে পারে। ঠিক কথা, না হলে সেই একঘেয়েমিটা মানুষের মধ্যে চলে যাচ্ছে, ওখানেই যাবো, ওখানে তো, কারণ ময়দানেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম বসন্ত উৎসব হয় জেরিদা, তো সেখানে যদি একটু ইউনিকনেস না আনো, আমার মনে হয় ময়দানে বসন্ত উৎসব হয় না, ময়দানে বসন্ত উৎসবের নাম হয়ে গেছে এই কলকাতা বসন্ত উৎসব। লাস্ট 11 বছর ধরে একই জিনিস একই জায়গায় বারবার করলে সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়। সেই ফিক্সডটা করেছি আজকের ডেটে। বসন্ত উৎসবের সাথে কলকাতা ময়দান এমনভাবে জড়িয়ে গেছে যে সত্যি বলতে মনে হচ্ছে যে কলকাতা বসন্ত উৎসবটা এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের থেকেও কলকাতা বসন্ত উৎসবের নামে বেশি চিনে গেছে লোকে। যাক, এটাও ভালো লাগা যে দীর্ঘদিনের একটা মানুষ তো দীর্ঘদিন ধরে একটা কিছু ভাবে, দীর্ঘদিন ধরে সে একটা প্রমোশন করে একটা জায়গা নিয়ে। আমরা গুগলে ইয়ে করার চেষ্টা করি, গুগলে আমরা সার্চ করার চেষ্টা করি যে কলকাতা ময়দানকে বসন্ত উৎসবের জায়গা হিসেবে দেখব, কিভাবে দেখব। যাই হোক, আচ্ছা আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শঙ্কর
শঙ্কর কুশারি লিখছে ভালো লাগছে। শঙ্কর কুশারিটা কে? বাবা। তোর বাবা? একদম। প্রণাম আপনাকে যে আপনি খুঁজে বার করে, আমি খুব টেনশন করছিলাম যে আপনি লাইভটা একদম, দেখতে জেরিদা পাবেন বলছিল কিনা। যে তুমি লাইভটা দেখতে পাবে আমি কিনা কিন্তু বাবা, তো টেনশন করছিলাম। তুমি দেখতে পাচ্ছো। জেরিদা ভীষণ খুশি, আমিও আমি ভীষণই খুব খুশি। খুশি, খুব খুশি। সত্যি কথা বলতে না, মানে আমরা একটু পুরনো যুগের মানুষ তো, নতুন একটুখানি কনসেপ্ট কম বুঝি, যে কারণে মনে হচ্ছিল যে কি হয়তো আপনি দেখতে পাবেন না। যাক, আপনাকে কারণ আমি আন্ডারএস্টিমেট করার জন্য সরি। এসেই আমি বলেছি যে বাবা কিন্তু খুবই এক্সাইটেড, তো জেরিদা তখন থেকে বলছে তোর বাবা দেখতে হবে, তাই আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবে, তো তুমি দেখতে পাচ্ছ, সাথে থাকো বাবা। থ্যাংক ইউ। আর বাবা মেয়ের কেমিস্ট্রিটা এরকমই হয়, তাই তো? একদম একদম। রুমা দাশগুপ্ত লিখেছে গুড ইভিনিং সবাইকে, সবাই খুব মিস করেছে তোমায়। আমিও মিস করেছি, কিন্তু আমি আজকে যেতে পারিনি লাস্ট অবধি। বৌদি, আজকে আমার সাজগোজের মধ্যে আলাদা একটা বিষয় আছে, সেই বিষয়টা অন্য কেউ বলতে পারবে না, খালি রুমা দাশগুপ্তই বলতে পারবে, সেটার জন্য অপেক্ষা করলাম। শঙ্করী কুশারি, আমি ওনাকে কি বলবো, উনি আমার থেকে বয়সে বড় না ছোট, আমি দাদাই বলছি। শঙ্কর দা, কবিতা হবে তো? একদম হবে, ও কবিতা বলার জন্য মুখিয়ে আছে। একদম একদম হবে। ইতিশ্রী লিখেছে দাদা বৌদি আমার কাছে বাড়িতে পাঠাবো না। ও দাদা বৌদি আমার কাছে, ও দাদা বৌদি আমার কাছে বাড়িতে পাঠাবো না, নিয়ে নে বৌদিকে, নিয়ে নে, রাত্রিবেলা পাঠিয়ে দিস। রাজদীপ সাহা লিখেছে খুব খুব ভালো লেগেছে। কি বসন্ত উৎসব না কি? না ওকে ভালো লেগেছে, কোনটা? ওকে ভালো লাগার মতন সেটা ঠিক আছে, তাছাড়া কি ভালো লেগেছে সেটা বল। শঙ্করদা লিখেছে ইচ্ছে থাকলে সব হয়। ইয়েস, অবশ্যই আছি। রণদেব সাহা লিখেছে গুড ইভিনিং। গুড ইভিনিং রণদেব। আর এটা বলতেই হয় বাবা, তুমি যেহেতু বললে এটা, যে জেরিদা কিন্তু স্পন্টেনিয়াসলি এই যে লাইফটা করছে, সত্যি দেখো এগুলো থেকে তো আমাদের কিছু পাওনা থাকে না, মানুষকে একটু ভালোবাসা দেওয়া, একটু আনন্দ দেওয়া, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। সুতরাং জেরিদাকে সত্যি স্যালিউট যে জেরিদা কনস্ট্যান্টলি এই প্রোগ্রামটা চালাচ্ছে, এবং আমি চাইবো যে আরো বেড়ে আরো আর কি বাড়ুক, এটা আরো এগিয়ে চলুক, এটাই চাই। তুই এখনো অবধি মনে হয়, আমি ঠিক কাউন্টিংটা ঠিক খেয়াল করতে পারছি না, তাও 313 কি 14 নম্বর মানে গেস্ট আমাদের কাছে। প্রতি সপ্তাহে 2টো দিন ম্যানেজ করা, এবং লাইভ থেকে 2 ঘন্টা আগে এবং লাইভ থেকে 2 ঘন্টা পরে একদম অপেক্ষা করে বসা, সেট সাজানো, সবকিছু করা, সব তো তুই চোখের সামনে দেখতে পাবি। একদমই তাই, এটার প্রিপারেশনটা, মানে জেরিদা আমাকে এই প্রসঙ্গেই বলি যে জেরিদা আমাকে বলেছিল 5টায় আসবি, তো আমি তখন জেরিদাকে জিজ্ঞেস করেছিলাম টাইম তো 7টা আছে, তুমি 5টা কেন বলছো? তো তখন জেরিদা আমাকে বলেছিল যে দেখ প্রিপারেশনটা এই লেভেলের হয়। আমি বললাম যে সত্যি তাই না, মানে ওরা তো আমাকে সবসময় সাজগোজ করে একটা ধুতি পাঞ্জাবিতে একটা অন্যরকম ভাবে দেখে, তো আমি তো সবার কাছে একটা গার্জিয়ান, তো গার্জিয়ানদের ভূমিকাটা শুধু গার্জিয়ান মুখে বললে হয় না, সেটার ভূমিকাটা কতটা কষ্টের সেটাও আজকেও দেখে গেল। ঠিক কথা। নিজে হাতে পুরো স্টুডিও সাজালাম, আজকে বাড়িতে কেউ নেই, রূপাদিরা ঋতুপর্ণা রাত যেটা শুট ছিল সেখানে সবাই ছিল, আসছে সবাই ফিরে, এবং এই যে 2 ঘন্টা কাটালাম আমরা গল্প করতে করতে, কোথা থেকে বোঝাই টাইম গেল কেটে না। গেল বোঝা গেল না, সত্যি তাই একদমই। আসলে ওই যে মার্কেটে আমাদের একটা ব্যাপার আছে না, যে যেহেতু জেরিদা, রুমাদি এরা একটা সেলিব্রিটি, এরা একটু আলাদা মানুষ, আমাদের সাথে কথা বলবে কি বলবে না, আমাদেরকে সময় দেবে কি দেবে না, এই জায়গাটা থেকে আমি 10 বছর আগেও যেরকম ছিলাম, 11 বছরের মাথায় এই ভুলটা কিন্তু সবার ভাঙা দরকার আছে, সত্যি কথা। মানে এত ফ্রেন্ডলি মানুষ আমি জানি না, যে এই ফিল্ডে এত বছর ধরে সাকসেসফুলি থেকে তারপর এত ভালো ব্যবহার, এত ফ্রেন্ডলি হওয়া, সত্যি এই ভুলটা আমি জানি না, যারা যারা এখনো ভাবছো বা ভাবছেন তাদের ইমিডিয়েটলি এই ভুলটা ভাঙা দরকার আছে। আমি সেলিব্রিটি হতে চাই না, সেলিব্রিটি বানাতে চাই। আর প্রকৃত অর্থে যারা সত্যি নিজেদের কাজ করে যায় তারা কিন্তু এইটাই বলে। সেলিব্রিটি বানানোটাই সব থেকে বেশি কষ্টের। নিজে সেলিব্রিটি তখনই হব যখন আমাদের কোনো বাচ্চা, আমাদের শর্মিষ্ঠা যে 2021-এর বসন্ত উৎসবে পরি হয়েছিল, হোয়াইট কালারের গ্রাউন্ড পরেছিল আর কমলা কালারের ওর উইংস হয়েছিল, ওর নামটা কি বললাম এক্ষুনি, শর্মিষ্ঠা। আজ শর্মিষ্ঠা লন্ডন বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডে শর্মিষ্ঠার নাম উঠেছে। শর্মিষ্ঠা আমাদের এখানে লাইভ করে গেছে এই নভেম্বরের 26 তারিখে, আমার বিবাহবার্ষিকীর পরের দিন। আজকে তার লন্ডন বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। এইটা আমার কাছে গর্বের, একদম এইটা গর্বের যে কলকাতা বসন্ত উৎসব, ও মডেল ছিল, কলকাতা বসন্ত উৎসব ওকে প্রথম ডেবিউ দেয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। আজকের ডেটে ও নিজের জায়গাটাকে এত সুন্দর ব্যালেন্স করেছে, এত সুন্দর কাজ করেছে,
যে আজকে অ্যাজ এ মডেল, কলকাতার মডেল, আজ সে লন্ডন বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে। ইয়েস, এটা আমার কাছে প্রাউড মোমেন্টস। শিপ্রা ঘোষ লিখেছে হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং শিপ্রা। সুজাতা দাস লিখেছে গুড ইভিনিং। তাপস দা লিখেছে সেলিব্রিটি হিসাবে জানতাম না, সরি, আমি তো দাদা বৌদি হিসাবেই জানতাম। কোনোদিন সেলিব্রিটি হতে পারবো না দাদা। একদম, একদমই তাই। তোমাদের সাথে চাইবেও না যে সেলিব্রিটি হিসেবে জেনিদাকে চিনো। একদম। যেদিন তোমার সাথে প্রথম আলাপ, যেদিন তোমার হাত থেকে পাওয়া গিফট, সেই গিফট এখনো আমার উল্টো দিকের আলমারিতে রয়েছে। এখনো, আগেও তোমাকে যে সম্মান করতাম এখনো সেই সম্মানই করি। আগেও তোমার সঙ্গে যেরকম ভাবে দেখা হলে জড়াতাম, এখনো সেরকম ভাবে জড়াই। তখন জড়াতে কম কষ্ট হতো, এখন জড়াতে বেশি কষ্ট হয়, কারণ তুমি একটু মোটা হয়ে গেছো, আমি একই আছি। সুজাতা দাস লিখেছে ঐন্দ্রিলা যে কেমন আছো? খুব ভালো। শঙ্কর দা লিখেছে থ্যাঙ্কস মিস্টার দাশগুপ্ত ফর ইউর কমিটমেন্ট, ফর দিস ডিভোশন টু ইউর ওয়ার্ক, ইউর প্যাশন, টু ইউর প্যাশন, ক্যারি অন মিস্টার, ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, এবার একটা কবিতা শুনবো। একদম, আমার ভীষণ পছন্দের একটা কবিতা বলছি, এবং একটু আড্ডার মেজাজ চলছে তো, একটু লাইট, একটু মানে অন্যরকম একটা কবিতা আমার মনে হলো এই মুহূর্তে এটা শোনালে ভীষণ ভালো লাগবে আপনাদেরও, তাই শোনাচ্ছি। 3 পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। পাহাড়িয়া মধুপুর মিঠো ধুলি পথ, দিনু শেষে বৈকালি মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা, আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না, সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়, দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ, আই মেতে নি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়, আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে শুই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়, আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিলো, আয় কাছে আয় মন দিলো, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পিছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে, তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পিছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে। ভেরি গুড, এক্সিলেন্ট। যাই হোক, আমাদের স্টুডিওতে একজন গেস্ট এসছে, বাট যেহেতু আমাদের ডালুদিকে একবার ডেকে দিত, ডালুদিকে একবার ডেকে নিয়ে ক্যামেরাটাকে সেট করতে হবে। আস্তে করে খোল, নিচে যা। আচ্ছা, লাইভটা দেখা যাচ্ছে তো? যাই হোক, আশা করছি দর্শকদের হেভি লেগেছে। আমাদের প্রোগ্রামে এই প্রথম
কেউ আবৃত্তি করলো। ছোটবেলা জানিস তো আমারও খুব আবৃত্তি একটা শখ ছিল, তো একটা মেয়েকে খুব ভালো লেগেছিল, হ্যাঁ, তো সেই মেয়েটার চক্করে আবৃত্তি করতে গেছিলাম। তো এবার আমি মানে বিভৎস তোতলা ছিলাম, খুব তোতলা ছিলাম। তুমি বলে নাও, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, জাস্ট মনে পড়লো। খুব তোতলা ছিলাম। তো সেই তোতলামো থেকে একটা যেটা সমস্যা তৈরি হয় আমার, তোতলামো থেকে যেটা সমস্যা তৈরি হয় সেটা হলো যে মানে মুখ চোখ বেঁকে যেত। আমি যখন কথা বলতাম না, মুখ চোখ বেঁকে যেত আমার। তো সেইখান থেকে আমাকে ওই যে টিচার, উনি আমাকে হেভি অপমান করেন একদিন, হেভি অপমান করেন। তারপর মনে হলো না, আর করব না, আবৃত্তির চক্কর মাথা থেকে চলে গেছে। দাঁড়া, এবার তোর থেকে দাঁড়া একটু লাইভটা চালিয়ে দিই বড় স্ক্রিনে। আমাদের সাথে এই মুহূর্তে, একটু ক্যামেরাটা পিছিয়ে যেরকম ভাবে বললাম করে দে, আমাদের সাথে এই মুহূর্তে গেস্ট হিসাবে ও গেছিল শিয়ালদায় একটা কাজে। তোর সাথে আমার চ্যাটে কথা হচ্ছিল, এলাম চলে আয়, তোর সাথেও আড্ডা হয়ে যাবে। তো হঠাৎ করেই এসছে ও, তাও এসছে খুঁজে পেতে, এটাও ভালো লাগা আমার। না, আমিও আসতে পেরেছি, আমারও আসার ইচ্ছে ছিল, তো এটা আমারও ভালো লাগা যে হ্যাঁ আমি আসতে পারলাম। এটা বোধহয় আমাদের ভালো লাগার জায়গা থেকে আমাদের এখানে আসা, একদমই তাই, সত্যি। তারপরে আবার তোমাকে হচ্ছে পাওয়া আমার সাথে, এটা আমারও বড় সৌভাগ্য। যাই হোক, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর সুন্দর কমেন্টস এসছে। প্রিয়াঙ্কা দে লিখেছে, দাদা তোমাকে 3টে লাভ। প্রিয়াঙ্কা দে 3টে লাভ দিয়েছে। প্রিয়াঙ্কা দে মানে হচ্ছে লাস্ট দিন যে লাইভ করে গেছে, যার লাইভটা দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তোকে। রণদেব সাহা, খুব খুব সুন্দর, তোকে বলছে কিন্তু, হ্যাঁ আমাকে কথা দিচ্ছে না কেউ। শিপ্রা ঘোষ, বাহ দারুণ। শিপ্রা ঘোষও তোকে বলেছে। সুজাতা, দারুণ, সব তোকে বলেছে। তাপস দাস আমাদের সিনিয়র ফটোগ্রাফার একজন, তুই দেখেছিস ওনাকে। আচ্ছা, আমি আমার নিজের হাতের কাজ একমাত্র তোমাকে আর প্রতাপ দাশগুপ্ত দাকে ছাড়া আর কাউকে দিইনি, তবে ভাবো কতটা ভালোবাসলে এই সম্মান দিতে পারি। তবুও আমার ওপর একটা অভিমান আর তার প্রতিশোধ নিয়েছো বলে আমার অভিমান দিস ইয়ার। না দাদা, আমি না কোনো অভিমান করি, হ্যাঁ আমি অভিমান করি, বাট আমি প্রতিশোধ নিই না, আমি প্রতিশোধের জন্য অপেক্ষা করি। তুমি যেটাকে প্রতিশোধ বলছো সেই ব্যাপারটা একটু ধরিয়ে দিই, কারণ আমি কিন্তু 100টা বিচক্ষণ মানুষের মধ্যে একজন, নিজের জন্য নিজেই বললাম এটা, কারণ আমার ইন্টেলিজেন্সি লেভেলটা একটা অন্য লেভেলের। এটা আমার ছোটবেলা থেকে, এটা আমার একটা ভগবান দত্তক ব্যাপার। তুমি যেটাকে বলছো এটা অপ্রসঙ্গে, একটু সরি, তবুও বলছি। তারপর এখানে একটা লিখে ফেলেছে বলে আমি কমেন্টসটা, উনি সিনিয়র মানুষ তো, একদমই তাই, তাই ওনাকে আমি এবং সবার কমেন্টসের আমাদের যথার্থ আনসার দেওয়া উচিত বলে আমার মনে হয়। একদমই তাই, এবং কাউকে হার্ট করা উচিত না, সত্যি। তাপসদা এখানে যেটা বলতে চেয়েছে যে আমার উপরে অভিমান, মানে তাপসদার উপরে আমার অভিমান। তাপসদার একটা এক্সিবিশন হয়েছিল, যে এক্সিবিশনে তাপসদা আমাকে নিমন্ত্রণ করেননি। আচ্ছা, তাপসদা তুমি আমাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করনি, সেটার জন্য আমি দুঃখ পেয়েছি, কারণ যে লেভেলটা তোমার সাথে আমার ছিল সেই লেভেলটায় তুমি আমাকে নিমন্ত্রণ করনি, সেটাতে আমি সত্যিই দুঃখ পেয়েছি। বাট সেখান থেকে আমি কিন্তু একটা ভালো জিনিসও নিয়েছি। কি ভালো জিনিস নিয়েছি? যে তুমি একটা প্রফেশনাল মানুষ, তুমি চাও তোমার অনুষ্ঠানে 10টা ভালো মানুষ আসুক। তুমি আমাকে ভালো মানুষ হিসাবে দেখোনি, তাই তুমি আমাকে সেখানে ডাকোনি, কারণ আমি তখন জেল থেকে ফিরে আসা একজন আসামি। দোষ কি করেছি, কোর্টে কি বিচার হবে সেটা পরের কথা, আলটিমেটলি জেল তো খেটে এসেছি। তো সেই রকম একটা মানুষকে, সে যতই নিজের ঢাকঢোল বাজাক, যাকে যতই মানুষ ভালোবাসুক, আলটিমেটলি সে তো জেল খেটে এসছে। তো সেই মানুষটাকে তুমি তোমার পুজোর জায়গা, তুমি তোমার এক্সিবিশনে তুমি নিমন্ত্রণ করনি, ডাকোনি, কোনো বড় বাত না, কোনো বড় কিছু না। বাট তোমাকে বসন্ত উৎসবে আমি নিমন্ত্রণ করিনি, এটা তোমার মাথায় ঢোকানো হয়েছে। কারণ বসন্ত উৎসবটা আমার নয়, বসন্ত উৎসবটা ফ্যাশন ইন্ডাস্ট্রি। এই বসন্ত উৎসব থেকে আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি উপকার পাই। এটা জয়ন্ত দাশগুপ্তর প্রোগ্রাম, যদি জয়ন্ত দাশগুপ্ত যদি প্রতিটা মানুষকে
নিমন্ত্রণ করতো, তাহলে 61,000 মানুষ আসতো না, সবাই রাগ নিয়ে বসে থাকতো জেডি আমাকে নিমন্ত্রণ করেনি। আমি হয়তো 10 জন 15 জন 20 জনকে হয়তো ফোন করেছি, ফোন করতে করতে একজনের সাথে বিজি হয়ে গেছি, আর একটা কল চলে এসছে, ভুলে গেছি। এমনি আমার একটা দোষ আছে, সবাই জানেন, আমার 52 বছর বয়সের তুলনায় আমি একটু, আমার মেমোরি লস বেশি হচ্ছে এখন। আমি ছবি ভুলছি না, ভিজুয়ালাইজেশন ভুলছি না, কিন্তু আমি মুখ ভুলে যাচ্ছি। এত মানুষের সাথে সারাদিন আমাকে ওঠা বসা করতে হয়। যাই হোক, তারপরেও একটা স্বভাব আমার আছে, সেটা তুমি জানো, অন্যায়টাকে আমি অন্যায়ই ভাবি, সেটা উল্টো দিকের মানুষ আমাকে বললেই আমি সেটা মেনে নিই। আই এম ভেরি সরি যে তোমাকে আমি আলাদা করে নিমন্ত্রণ করিনি। তবে হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে আমি তোমাকে গলায় গামছা দিয়ে নিমন্ত্রণ করব। তাপস দাস, অসাধারণ লাগলো তোকে। তাপস দাস, এই বছর আমায় তুমি ডাকোনি। ও, আমি না দেখেই উত্তর দিয়ে দিয়েছি। যাই হোক, তাপস দা, আমাকে দেখে একটা জিনিস শিখবে, কি বলো তো? এই যে খানিকক্ষণ আগে আমি নিজেরটা নিজে বললাম যে আমি সেলিব্রিটি নই, আমি সেলিব্রিটি হতেও চাই না, আমি সেলিব্রিটি বানাতে চাই। জেডি লাইফ থেকে যাওয়ার পরে মার্কেটে তার ভাইবসটা হয়, সে সেলিব্রিটি হয়ে যায়। তার মানে জেডি সেলিব্রিটি বানায়। মানুষ যখন আমাকে এসে একটা প্রণাম করে, মানুষ যখন আমাকে এসে একটা হাত করে জড়িয়ে ধরে তোমার মতন, ওটা আমার পাওনা। দিনের শেষে কে কি বললো, সে তো আমরা বাড়িতে মায়ের হাতের খাবার খেয়েও বলি, মা আজকে ঝাল ছিল, আজকে নুন ছিল, আজকে টক ছিল। আমি তো তোষ্যপর। নিজেকে দেখিয়ে কি লাভ, নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করাটাই আসলে একদম। কলকাতায় বসন্ত উৎসব এবছর, কলকাতা বসন্ত উৎসব বলে এবছর কিছু হচ্ছিল, সেটা আমরা জানিই না। কলকাতা বসন্ত উৎসব কি খায় না মাথায় দেয়। তারপরেও দেখুন দাদা, কলকাতা বসন্ত উৎসবে 61,000 মানুষ এসেছে। কেন? কারণ তারা জানে এই জায়গাটা সেই জায়গা যেখানে গেলে কি হবে, ট্যালেন্ট খুঁজে পাবে, চুটিয়ে মজা করবে, চুটিয়ে আনন্দ করবে। দ্যাট ইজ কলকাতা বসন্ত উৎসব। এটার জন্যই আমি সারা বছর দৌড়ছি। এবং এটা কিন্তু মানে এই প্রসঙ্গে বলি যে এটা কিন্তু দুর্গাপুজোর মতোই, মানে ওই দুর্গাপুজো শেষ হলে আবার পরের বছরের প্ল্যানিং তুমি দেখবে যে কোনো পুজো কমিটিগুলো একদম ওইভাবেই করে যে আচ্ছা এই বছরের থিম এইটা হবে। তো জেডিদার ক্ষেত্রে মনে হয় সেইটাই, যে এইভাবে ডেকোরেশনটা ময়দানে এইবার হবে। আর একটুখানি সরে হাতে, একটুখানি একদম ক্যামেরাটা কেটে গেছে। একদম সত্যি কথা বলতে বসন্ত উৎসবটাকে যে লেভেলটাতে আনা হয়েছে, সেই লেভেলটা এরকম একটা লেভেলে চলে গেছে যে যারা আমাকে শত্রু ভাবে তাদের মুখ থেকেও বেরোচ্ছে বসন্ত উৎসব ময়দানে হতে হবে। তার মানে এটাই ভাইবস, বিজ্ঞাপন এটাই। পেপসি কোম্পানি এমন বিজ্ঞাপন করবে যে খাবে কোক কিন্তু বলবে পেপসি খাচ্ছি। ঠিক, খাবে কোক মানুষ কিন্তু বলবে ভাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, পেপসি খাচ্ছি। দ্যাট ইজ বিজ্ঞাপন, যেটাতে আমি মাহির অনেকের থেকে। তো যাই হোক, দ্য কনফিডেন্স, এটা কনফিডেন্স আমার। আমি কনফিডেন্স বলতে সত্যি কথা হতো, একদম তো একদম যেটা সত্যি কেন সেটা কনফিডেন্স নিয়ে বলবো না যে হ্যাঁ ঠিক এটা কথা। সত্যি। এই সিনেমাটা তোরা দেখেছিস, এই যে কি জানো, সিংহাম না, কি জানো, দৃশ্যম সিনেমাটা দেখেছিস? অজয় দেবগন। শুনেছি দৃশ্যম সিনেমা, এটা কেবিল অপারেটরের গল্প। আচ্ছা। দৃশ্যম সিনেমাতে নিজের মেয়েকে বাঁচানোর জন্য, নিজের মেয়েকে একটা ছেলে ডিস্টার্ব করেছিল বলে তাকে মেরে দিয়েছিল বাবা। আচ্ছা। তো সেই গল্পটার মধ্যে একটা থেকে আমি ওই গল্পটা আমি অফ টাইম হলেই আমি ওটা দেখি। যে একটা কথা তুমি বারবার 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 বলতে 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 সেই জিনিসটা প্রমাণ হয়ে যায়। যেমন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে যে আমি মানুষকে লেজেন্ড বলি। আমার যাদেরকে মনে হয় যে এর কাজ আপ টু মার্ক, একে দেখলে মানুষ শিখতে পারবে, সেই মানুষগুলোকে আমি লেজেন্ড বলি। আলটিমেটলি কিন্তু মার্কেটে তারা লেজেন্ডই হয়ে যায়, কারণ আমি তাদেরকে এতবার বলি। ঠিক আছে, যেমন প্রতাপ দার সঙ্গে তোর আলাপ হয়েছে, প্রতাপ দাশগুপ্ত তোর সঙ্গে আলাপ হয়েছে? আলাপ হয়নি। প্রতাপ দাকে আমি আলোর জাদুকর এই কথাটা ট্যাগে বসিয়ে দিয়েছি, সবাই এখন প্রতাপ দাশগুপ্ত আলোর জাদুকর। এটাই হচ্ছে সম্মান, এটা কনফিডেন্স না, এটা নর্মাল নিয়ম যে প্রতিদিন সকালবেলা উঠে আমরা গুড মর্নিং করি। ঠিক আছে, আমি শুভ সকালই লিখি। মানুষ ভাবে না জেনিদা যখন শুভ সকাল লিখছে আমরাও দেখি শুভ সকাল লিখে দেখি। ঠিক কথা। তাপসদা লিখেছে সেই এক্সিবিশনে আমি কাউকে ইনভাইট করিনি, আর তুমি তখন
বেল পেয়েছো কিনা আমি জানতাম না। আর এটা সত্যি, আমি তোমাকে সেদিনও দোষী নয় অভিযুক্ত মনে করতাম, আজও তাই। কিন্তু এটাও ঠিক, তখন তুমি আন্ডার ল ছিলে। দাদা ল নিয়ে নাই আলোচনা করলাম। তাপস দাস, আমি সত্যি বলছি, আমি সাদাতে সাদা কালোতে কালো বলতে ভালোবাসি। ও দাদা, এই কথাটা না এখন অনেকেই বলে যে আমি না খুব মুখের ওপরে সোজাসুজি কথা বলতে ভালোবাসি। এটা এখন একটা ট্যাগলাইন হয়ে গেছে, এটা নিয়ে আর ভেবে লাভ নেই। তাপসদা লিখেছে, অনেক কথা লাইভে বলা যায় না, সাক্ষাতে বলবো। আরে বস, আমাদের বয়স হয়েছে, আমাদের সাক্ষাতে বলবো না, পেটে রাখবো না, সবকিছু উগড়ে দেবো, উগড়ে দিয়ে মন হালকা করবো, হালকা করে পেট খারাপ হওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, বয়স বাড়ছে তো সেটাই, অম্বল করিয়ে লাভ নেই, আমার মতন অনেক দূর এগোতে হবে। আমার মতন হয়ে না, আমি এখন ইন্ট্রোভার্ট হয়ে গেছি। কেন? আমাকে আমার শত্রুপক্ষ সারাদিন পিসছে, আমার কাছে অপশন থাকা সত্ত্বেও আমি তাকে কিচ্ছু করছি না। একটা জিনিস করছি, তাকে আমি ইন্সপিরেশন ভাবছি, ইন্সপিরেশন ভেবে আমি আমার কাজটা করে যাচ্ছি। একদম একদম, আমি আমার কাজটা করে হ্যাঁ হ্যাঁ, তাহলে মজা নেই তো, তাহলে এগিয়ে তো বুঝতেই পারবে না যে পেছনে গিয়ে কি বলছে। একদম, তাহলেই দেখবে যে হ্যাঁ ঠিকঠাক করে আমি এগোতে পারছি, সেই জন্য রয়েছে। শত্রুও বাড়ছে, ভালোবাসাও বাড়ছে, তখন বুঝতে পারবো যে না আমার কাজটা স্টেবলে আছে। তুমি দেখবে অনেকে যারা সিরিয়াল করে তারা বলে নেগেটিভ ক্যারেক্টার করলে কিন্তু আলাদা একটা ভাইবস পাওয়া যায়, যে মানে বোঝা যায় যে দর্শক কিন্তু ওইটাকে পজিটিভ ক্যারেক্টার করে কি লাভ আছে, সেই তো সেই একই রকম ব্যাপারটা। পজিটিভটা এত বেটার হয় কেন নেগেটিভের জন্য? একদম, তাই নেগেটিভটা যত ভালো হবে, পজিটিভ ক্যারেক্টার তত ভালো তত হবে। ঠিক, একদম। ব্যাপারটা আমাকে যখন কেউ বলছে, দাদা তুমি, তোমার সম্বন্ধে বলা হচ্ছে তোমার বসন্ত উৎসব বলে কোনো বসন্ত উৎসবই নেই, তাহলে তুমি কেন ওর বসন্ত উৎসবের বিজ্ঞাপন করছো, তুমি কেন ওর বসন্ত উৎসবে যাবো বলছো? আমি তখন তাকে বললাম, ভাই কিছু জায়গায় চুপচাপ থাকাই ভালো, কিছু জায়গায় চুপচাপ থাকাই ভালো। আমার পাশের বাড়িতে যদি ঝগড়া হয়, আমি কি করি, এখানে একটা মাইক দেখতে পাচ্ছি, ওই যে মাইকটা দেখতে পাচ্ছিস, ওই যে মাইকটা লাল সাদা, এই মাইকটাতে সাইরেন বাজিয়ে দিই, ওরা ভাবে পুলিশ আসছে, চুপ করে যায়, দারুণ তো, চুপ করে যায়। বেশ ইউনিক সত্যি, একদম ইউনিক। আচ্ছা, জেরিদা মানে ইউনিক। সো এখানে যেটা করি, দেখেনটাতে এই তুই কফি ঢাল, ভালো মানুষকে দিচ্ছে ভালো কাজ করতে, পারিস না? পারিস না? এইটুকু পারিস না? আমি তো নয় পারি না, তুইও পারিস না? একদম। তোমার মনে হয় বাড়িতে আমি কাজ করি? দেখ, আমিও করি না, আজকে দেখে গেছে কত কিছু কাজ করতে পারি। আজকে যেটা সত্যি দারুণ হয়েছে সেটা হচ্ছে জেরিদাকে মানে লাইভ দেখে বলে, জেরিদা আচ্ছা এইটা ছিল তো যেটা বলছে বিশ্বাস কর সব আমি কি করে। ঠিক আছে, তার জন্য প্রিপারেশন। রিয়ালোক দাস লিখেছে, গুড ইভিনিং রিয়ালোক। তাপস দা লিখেছে, প্রতাপ দাশগুপ্ত সত্যি লেজেন্ড অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান অফ লাইট। ইয়েস, যার যেটা ভালো গুণ সেটা আমি ঘুমের ঘোরেও তার প্রশংসা করি, আর আমি প্রশংসা করতে ভালোবাসি, এটা আমার সব থেকে বড় খারাপ গুণ। হ্যাঁ, এটাই ভেবেছিলাম বলবো, যেটা ধরে নিয়ে করতে হবে। আমিও ভাবছি তাহলে হয়তো পড়বে না, পড়ছে না, সেটাই ওয়েট করছিল তোর জন্য যে তুই কতটা এই করে করতে পারিস। আলটিমেট দেখলাম না, পড়েই গেল, বিট্রে করে দিলাম। তাপস দা লিখেছে, চলো লিভ দ্য ব্যাডস অ্যান্ড কন্টিনিউ উইথ গুডস। ইয়েস দাদা, আমি ঠিক এইটাই বলি, যে খারাপ সব সময় খারাপ হয়, খারাপ মানে মুড অফ হবে, আর ভালো অনেক কিছু দেবে রিটার্ন। আর ভালো নিয়ে বেঁচে থাকো, খারাপ নিয়ে ভেবো না। খারাপ লাইফে কন্টিনিউ থাকে, খারাপ থাকবে, শুধু ভালো কখনো কারোর লাইফে হতে পারে না। সুতরাং আরে খারাপ ভালোর সব থেকে বড় উদাহরণ ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে আমি, যে আমি 1 বছর আগে, লাস্ট বছর আজকের দিনের এই সময়, আজকে ছিল মঙ্গলবার, আজকে কি বার? বৃহস্পতিবার। মঙ্গলবার আমি এই সময় জেলের লকআপে শুয়ে আছি, আজকের ডেটে 2 সুন্দরীর মধ্যিখানে বসে আছি। ভগবান দিয়েছেন, একদমই তাই, হ্যাঁ ভগবান দিয়েছেন। আমিও কখনো ভাবিনি, আমার মনের ভেতরে একটা শক্তি বা সাহস ছিল, যে সাহসটা হয়তো মরে গেছিল। আমার পরিবার, আমার মেয়ে জয়স্মিতা, আমার ছেলে দেবজয়, রুমা দাশগুপ্ত, আমার মা, এরা আমাকে বলেছে আমি এই জগতের জন্যই জন্মেছি,
আমি এতগুলো মানুষকে উপকার করার জন্যই জন্মেছি, সুতরাং আমাকে পিছিয়ে গেলে চলবে না, আমাকে ফাইট করতে হবে, এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে এবং এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে হবে। এবং এটা বলতেই হবে যে আমরা কিন্তু আজকে জেদিদার লাইফে এসে আমাদের নিজেদের ধন্য মনে হচ্ছে। হ্যাঁ, এইটা কোনোভাবে অস্বীকার করা যায় না। যে যত ভালো করে তার পেছনে খারাপ তত বেশি, তার পেছনেই কাটিটা বেশি দেওয়া হয়, তার পেছনেই খারাপটা বেশি দৌড়ায়। ওই জন্য এইসব ছোটখাটো ব্যাপার মনে করে কোনো লাভ নেই, এটা হয়ে গেছে, পাস্ট ইজ আ পাস্ট, তাই তো। পাস্টকে ভুললেও চলে না। আমি পাস্টকে ভুলিনি বলে আমি সবাইকে খারাপ কিছু করতে আটকাই। আমি তাদেরকে বলি আমার জীবনে যেটা হয়েছে, আমাকে মিথ্যে দিয়ে ফাঁসানো হয়েছিল, আমার সেই স্ট্যাটাস না যে আমি কারুর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেব, আমার সেই স্ট্যাটাস না। বাট আমি সবাইকে এটা শেখাই, যেটা খারাপ হয়েছে সেটা খারাপই হয়েছে, খারাপ যাতে কারুর সাথে না হয়। যারা আমার সাথে দোষ করেছে, যারা আমাকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে, আমিও কিন্তু তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি ওনার উপরে ছেড়ে দিয়েছি। কফিটা খা, এই জলটা তোর। হ্যাঁ, এটা তোর জল, এটা আমার বাড়ির রুলস, জল খেতে হবে। ও হো, অনেকগুলো কমেন্টস আছে। তাপসদা লিখেছে 2 সুন্দরীর মাঝে বসে কফি খাচ্ছ, আমার হিংসে হচ্ছে। দাদা তোমাকে এর পরের সপ্তাহে লাইভে তোমায় ডাকবো, চলো। তার সাথে আমাদেরও কম কম সুন্দরীতে তো থাকতেই হবে। আজকেরটা একটুখানি আলাদা ব্যাপার হয়ে গেছে, আমি ওয়েস্টার্ন পরে ফেলেছি। আগে জানলে শাড়ি পরে আর সুন্দর করে আসতাম, নাহলে চুড়িদার পরে আর একটু সুন্দর। ওটার জন্য তোমাকে জেরিদার নেক্সট লাইভে আমন্ত্রণ করছে। না, ও খুব ভালো কথা বলে, সেটা বুঝে গেলাম। ইতিশ্রী লিখেছে দেখা হলো না। ফ্যাশন ডিবা পূজা লিখেছে ওই দেখা যায় ক্যালেন্ডার। ইয়েস, এটা আমার আরেকটা সাকসেস স্টোরি। দিস ইজ ফ্যাশন ডিবা পূজা। 4 বছরের আলাপ, অনেক উঁচু নিচু খারাপ ভালো অনেক কিছু হয়েছে, বাট আমরা দুজন আবার এক জায়গায় হয়েছি। এবং ও আমার কাছে একটা অনেক বড় স্বপ্ন যে আমি অনেক কিছু হয়তো করে দেখাতে পারবো না, যেটা ও করে দেখাবে। মানে অনেক কিছু করে দেখাতে পারবো না, মানে আমি অনেক কিছু করতে পারি না। অনেক কিছু করলে, যেমন আমি রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে পারি না, কারণ আমার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করলে মনে হয় কি বাচ্চাটা কোথায় পাবে, থাক এই চলে আয় ব্যাপারটা এরকম। বাট সবাই তো এখানে ব্যবসা করতে এসছে, সবাই তো কাজ করতে এসছে, ব্যাপারটা সেটা। সব জায়গায় এখন রেজিস্ট্রেশন, তাছাড়া কিছু ব্যাপার নেই। তাপসদা লিখেছে ভগবান চাইলে একদিন আমারও দুপাশে সুন্দরীরা বসবে। অবশ্যই দাদা, অবশ্যই বসবে, অবশ্যই বসবে। অনেক ভাগ্য করলে যেমন মেয়ের বাবা হওয়া যায় না, অনেক ভাগ্য করলে সবাই মেয়ের বাবা হতে পারে না। মেয়ের বাবা, মেয়ে সন্তান পরিবারে আসা, স্বয়ং মা লক্ষ্মী, স্বয়ং ভগবান সেই পরিবারে থাকেন। তো সেখানে Tapasda, we know you, but you are too emotional. Yes, I am much emotional. আমি বসন্ত উৎসবের স্টেজে দাঁড়িয়েও ঝরঝর করে কেঁদেছি, অনেকে খেয়াল করেছে। এবং যখন আমি লাইভ ফুটেজটা পরে দেখছিলাম, তখন দেখছিলাম যে আমার চোখও ব্লার হয়ে যাচ্ছিল, যে পুরো দেখতে পাচ্ছি আমি মাঠের কোথাও পা রাখার জায়গা নেই। আরে আমি তার মধ্যে এতটাই অভাগা যে আমি আসতে পারলাম না। সত্যি কিন্তু তোমার জন্য এটা একটা বড় মিস, এটা কিন্তু সত্যি কথা। এবার মেন ব্যাপার হচ্ছে আমার ওই দিকটা মিস হয়েছে, এই দিকটা ঠিক গেছে। ঠিক কথা। সোমা দাস লিখেছে এটাই আমাদের জেডিদা, যে সবাইকে আপন করে নেয়। জেডিদা আমার ইন্সপায়ার্ড লিখেছে, ইন্সপিরেশন হবে। থ্যাংক ইউ সোমা, যে আমাকে বসন্ত উৎসবে খুব হেল্প করেছে। তাপসদা লিখেছে আমি ভাগ্যবান, আমারও ছেলে মেয়ে দুটোই আছে। ইয়েস দাদা, ইয়েস। আমি একটু মেয়ে ভক্ত, মানে আমার ছেলে আমার বন্ধু। তাপসদা আমি মেয়ের বাবা। শুনছো তো, বাবা কিন্তু ভীষণ, মানে সত্যি কথা এই প্রসঙ্গে বলি, ইনফ্যাক্ট জেরিদা বলছিল যে তোর সাথে তোর বাবার কেমিস্ট্রিটা শুনবো, তো সেটা একটু শেয়ার করি। এবার তোর আচ্ছা এক সেকেন্ড,
ফার্স্ট এইটা তো পরের প্রশ্ন। ফার্স্ট তুই তোর ইন্ট্রোডাকশন দে, এসছিস যখন ইন্ট্রোডাকশনটা দে। সরি আমরা আমাদের কথা বলে যাচ্ছি। সত্যি তাই। হ্যাঁ সত্যি তুমি বলো। হ্যাঁ ঠিক আছে, চলছিল আমারটা না লাস্টেই হতো। হাই নমস্কার, আমি প্রীতি দাস। আমি সেকেন্ড ইয়ারের বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট। আমি নৈহাটিতে থাকি, 1 বছর হলো মডেলিং এ ঢুকেছি। তো ছোটবেলা থেকে আমার নাচটা প্রচন্ড ভাল লাগে, তো ওই জন্য মডেলিং এ আছি ঠিক আছে, কিন্তু তারপরেও নাচের দিকে ঝোঁকটা একটু বেশি, ওই জন্য বললাম কথাটা যে আমার ময়দানে বসন্ত উৎসবটা মিস হয়ে গেছিল। তো যাই হোক, ওখান থেকে রয়েছে আমি আবার 2-3 মাস পর এই গত রবিবার হচ্ছে আবার নন্দনে আমাদের মিট হয় সবার একটা নববর্ষের শুটের জন্য। তো ওখানে যাই, গিয়ে সবার সাথে আবার দেখা করি, আলোচনা হয়। তারপরে সত্যি কথা বলতে এটা আমার ভাগ্য যে আমি ময়দানে গিয়ে ভাবতে পারিনি যে আমার বুড়োর সাথে দেখা হয়ে যাবে। তো মানে আমার সত্যি কথা বলতে হ্যাঁ সেদিনকে কিভাবে যেন তোর সঙ্গে আমি, কে যেন তোর সঙ্গে একটা আলাপ করালো, শুভ্রানিদি। শুভ্রানী। আমি তখন তোকে কি যেন বললাম যে তুই আমাকে চিনিস বা কি বললাম। হ্যাঁ এরকমই শুভ্রানিদি আর বাপি কাকু ছিল আর কি। শুভ্রানিদির সাথে বলতে গেলে মোস্ট প্রবাবলি আমি যদি উঠে থাকি শুভ্রানি ক্রিয়েশন থেকেই উঠেছি, আর এটা আমার অস্বীকার করতে কোনো দ্বিধা না। শুভ্রানিদির মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, মানে আমার মতে ওই দিদিকে যে পাবে সে প্রচন্ড ভাগ্যবান হবে। এই পাবে মানে কি, এই শুভ্রানির বিয়ে হয়নি কিন্তু শুভ্রানির সম্বন্ধ হচ্ছে, কিন্তু যে পাবে না ওটা কথা না। তো ওখান থেকে ওঠা, ওখান থেকেই হচ্ছে স্যারের সাথে দেখা হওয়া। তো দেখি কতদূর কি টানতে পারি, কতদূর। আর এটা বলতেই হবে প্রীতির কিন্তু সেদিনের লুকটা খুব সুন্দর লাগছিল সত্যি। থ্যাংক ইউ। মানে আমার সামনে দেখির জায়গা কিন্তু আমার পাশে নেই। আমার এখানে কনফিডেন্স হয়ে আসতে হবে যে আমি এই প্রফেশনে কাজ করব। একদম টানতেই হবে। সবাই জানবে একদিন প্রীতি দাস বলে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আছে। নৈহাটি বড় মা। হ্যাঁ তার যদি মনে হয় তাহলে একবার আমার সাথে যোগাযোগ করে নিতেই পারো। এটা নিয়ে আমি অহংকার বোধ করবো না যে নৈহাটিতে বড় মা আছে, কেউ আসলে ফোন ধরবো না, এটা কিন্তু আমি একদমই করবো না। সত্যি কথা বলছি, কারোর যদি মনে হয় যে না আসবে দর্শন করতে অসুবিধা হতে পারে, অবশ্যই আমার বাড়িতে থেকে যেও। আমার বাড়ি থেকে অনেকটাই দূর, কারণ হচ্ছে ওটা 1 নম্বরের সাইডে আর আমি থাকি 6 নম্বরের দিকে। এবার আমাকে বাড়ি থেকে স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব হেঁটে গেলে 10-15 মিনিট। এটা তো স্টেশনের কাছে। সাইকেলে, হ্যাঁ, আর সাইকেলে আসলে 5 মিনিটের মতো লাগে। আর ওই পারে ওটা অনেকটাই, কারণ ওপার থেকে হেঁটে তোমাকে গেলে 10-15 মিনিটের একটু বেশি লাগে, কারণ ওটা প্রায় গঙ্গার কাছাকাছি। তো এমনি অসুবিধা নেই, আমার বাড়ি অত ভেতরে না সত্যি কথা বলছি, বাট একটা জিনিস আমার বাড়িটা একটু ছোটখাটো, তো তাই ওটা একটু ম্যানেজ করে নিতে হবে। কোনোদিনই হয় না, একদমই তাই, বাড়ি ছোট হয়, কোনোদিন ছোট হয় না, ঠিক বাড়ি হয়। হ্যাঁ ওখানে আলাদাই একটা শান্তি, কাজ করে বাড়ি এমনই জায়গা যেখানে সবাইকে কমফর্ট দেবে, সেটাই হচ্ছে বাড়ি। যখন বাড়ি ফিরি তখন মনে হয় যে না এত ঝামেলার পর শেষে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢোকার মধ্যে কিন্তু একটা আলাদা ইমোশন কাজ করে, একদম মজা থাকে। তুমি বলছো আমার সেটা মনে পড়ছে বাড়িতে। হ্যাঁ কিন্তু যখন ঢুকছি যে বাড়ির সামনে গেটটা বার ওই বিছানাটাই রাত্রিরে শুলে বলো কি একটা আলাদাই ফিলিং হয়। হ্যাঁ ওই বিছানায় শুয়ে ফোন টিপবো বল, এর থেকে আনন্দের কিছু হয় না। এটাও কিন্তু ঠিক, ওই রিলস গুলো না দেখলে আমার ঘুম আসে না, স্ক্রল না করলে ঘুম আসে না। এটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি যেহেতু বললাম আমি বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট, আর আমি সত্যি কথা বলতে লাইভে সত্যি কথাটা বলে দিলাম। যাই হোক, জানি না মা বাবিকে তো গিয়ে পরে দেখাবো, তখন কপালে দুঃখ আছে। কিন্তু মেন ব্যাপার আমি না সারাদিন পড়তে বসি না, এটা সত্যি কথা। আমাকে যদি কেউ বই খুলেও বলে দেয় আমি রিডিং পড়বো, আমার না তখন কি পড়ছি না পড়ছি আমার মাথায় ঢোকে না। তো আমার এই যে গিয়ে যে বাড়ি যাওয়া রাত্রেবেলা, সেটা যত রাতই হোক তারপরে গিয়ে আমি পড়তে বসি, কারণ ওই যে 12টার পর থেকে হয় ওটা আমার কাছে সন্ধ্যেবেলা। অনেকের কিন্তু এই রাতে পড়ার ব্যাপারটা আছে। পড়তে পড়তে কতবার ফোন দেখিস সত্যি বলবি? আমি এক লাইন পড়ি, কিছুক্ষণ এই মেসেজ ঢুকলো, ঠিক আছে একটু দেখে নি, আবার কিছুটা মুখস্থ করলাম, এই রিলসটা তো দেখার কথা ছিল, দেখে নি। তোর তো বাবা মার জন্য কন্টেন্ট তৈরি করছিস। সত্যি তাই, কিন্তু আমি একভাবে
ভাবে না আমি পড়তে পারি না, এটা সত্যি কথা। মানে আমাকে যদি কেউ মানে প্রপার বলে তুই 1 ঘন্টা প্রপার পড়, আমার জীবন নিয়ে আমি ওই পড়া মুখস্থ করে দিতে পারবো না 1 ঘন্টায়। আবার উঠতেই হয়, বা ফোনও যদি না দেখি রাত্রে টানা ওটা হয় না, সেইটা কনসেন্ট্রেশন বেকার। হয়তো একটুখানি ওয়াশরুম টাশরুম গেলাম, মামা জিজ্ঞেস করলে ফোনে এত কি দেখিস, বলে ফোনেই তো পড়াশোনা করি। হ্যাঁ ফোনে তো সব আছে। ওটা সত্যি হয়, তুমি এখনো খুলে দেখো আমার ফোনে পুরো পিডিএফ ভর্তি, একটাও ইচ্ছা করে আমি নামাইনি। আর আজকাল তো এটা সিস্টেম হয়েছে নোটস গুলো এতে পাঠানো, হোয়াটসঅ্যাপে পাঠানো, সেটাই একদিকে সুবিধা হয়, লেখাটা একটু কম পড়ে। তো সুবিধা হয়, তুই একটু বেশি রিলসটাও দেখতে পারিস। আমরা কবিতা শুনবো, তার আগে একটু কমেন্টস গুলো পড়ে দিই ফটফট করে। তাপস দা লিখেছে, আমি মেয়ের বাবা। ইয়েস, তুমি মেয়ের বাবা। আমার মেয়ে আমার মা। সুজাতা দাস লিখেছে, ও জেডি বুড়ো, কি হয়েছে? তাপস দা লিখেছে, তুমি জেডি বুড়ো, আমি টিডি বুড়ো। যাই হোক, তুমি মোটেই বুড়ো না, তুমি যথেষ্ট ইয়াং। ফ্যাশন ডিবা পূজা লিখেছে, আজ একটা ডান্স দেখবই তো। তুই ডান্স করতে পারিস নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই ডান্স করবি, আমি ভিডিও করবো। বাবা না না, আজকে ওয়েস্টার্ন পরে রয়েছে, প্লিজ মানে থাক। ওয়েস্টার্ন পারি করতে, বাট থাক, আজকের দিনটা থাক, পরে আরেকদিন অবশ্যই দেখাবো। যদি জেডি বুড়োর মনে হয় যে না প্রীতিকেও একদিন আলাদা করে নিয়ে বসি, আলাদা করে নিয়ে। আজকে তো বিনবুলায় মেহমান হয়ে গেছি আমি। ওর কবিতার লাইন চুরি করে নিলি তুই, সব থেকে বড় কথা। আচ্ছা, এই কফিটা কিছু মনে করো না কিন্তু, তাই না বলে না একেবারে আমি নিয়ে লাভ নেই নিলাম তো, এখন আর মনে করে লাভ নেই। আচ্ছা, কফি খেতে খেতে হ্যাঁ বাবার আর তোর কেমিস্ট্রিটা বলতে হবে। একদম, বাবার আর আমার কেমিস্ট্রি, এইটা আমার বলতে সব জায়গাতেই ভীষণ ভালো লাগে। কারণ আমার আবৃত্তির শুরু কিন্তু সত্যি কথা বাবার জন্য। এই প্রসঙ্গে বলি, বাবা লেখালেখি করে, আর বাবার খুব ইচ্ছে ছিল যে, মাও চেষ্টা করেছিল যে আমি নাচ শিখি। তারপর এই যে জেরিদা একটু আগেই বলছিল, জানিস তো আমার আবৃত্তি শেখা একজনের জন্য, সেইটা আবার আমার ক্ষেত্রে ঘটে, আমার একজনের জন্য গিটার শেখা শুরু হয়। তো সেইটা হয় ওই সব, আমি ওই জন্য বললাম না, তো আমিও বলবো, তুমি বলে নাও, আমারটাও আসছে। তো যাই হোক সেইটা, তো আমরা বাকিটা গল্পতে এগোই। তো এইবারে সেইগুলো একটাও সেইভাবে হয়নি, আবৃত্তিটা রয়ে গেছে, আশা করছি থাকবেও আমার সাথে। তো সেইটা বাবা তখন বলে যে তাহলে তো একটু চেষ্টা কর না। এবং আমি খুব ব্লেসড যে আমাদের চন্দননগর, আমি বললামই যে আমার বাপের বাড়ি চন্দননগর, সেখানে সুমিত্রা পালসেন, চন্দননগরে অনেকেই আর কি সুমিত্রা আন্টি অ্যাঙ্কারিং করে, যেটা আমারও ভীষণ ভালো লাগে, আবৃত্তি তো করেই, সেটা তো বললামই। তো সুমিত্রা পালসেনের হাত ধরে আমার, এবং এইটা বাবা শুনলে খুব খুশি হবে, কারণ বাবা সব জায়গাতেই বলে যে দেখ, মানে বাবার সাথেও আন্টির খুব আলাদা করেই খুব ভালো পরিচয় আর কি, বোনের মতো দেখে বাবা। তো সব জায়গায় বলে যে দেখ সুমিত্রা তোর নাম করছে। তো সুমিত্রা আন্টি, তুমি যদি লাইভটা দেখো এখন, সত্যি তোমার জন্য, মানে আমি সত্যি কথা সেইভাবে পারতাম না, তো তুমি আমাকে শিখিয়েছো যে আচ্ছা কবিতার একটা এই একটা এক্সপ্রেশন হয়, একটা বলার স্টাইল, সেই সমস্ত কিছু আজকে তারপর থেকে চলছে। এবং বাবার, মানে বাবার কাছে আমার আবদার থাকে যে কোনো একটা, হয়তো এই পয়লা বৈশাখ বা বসন্ত উৎসব কিছু হলে বাবা একটা কবিতা লিখে দাও, আমি হয়তো সেটা গিয়ে সবাইকে শোনাবো। কিছু ইনস্ট্যান্ট না হলে বাবা আমাকে বলে যে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দে। কবিরা কি হয় যে একটু মাথায় আসার ব্যাপার থাকে, যে ওরম ভাবে তো বাবা আমাকে অনেক সময় বলেছে, এই ওরম ভাবে হয় না, আমার আসতে তো হবে দাদা। এবং বাবা ওই রাত্রির বেলাটা, বাবাকে এই প্রসঙ্গে আমি বলে দিই, বাবা তোমার পর্দা ফাঁস করছি, বাবা 2-2:30টার আগে ঘুমোয় না। এবং ওই রাত্রিটাই, যেমন তুই বললি যে তোর ওই রাত্রিরে পড়াশোনাটা আসে, বাবার তেমন রাত্রিরে কবিতা আসে। এটা বলতে চাইছো গুণীগানী মানুষেরা রাত্রিবেলাটাই দারুণ ব্যাপার। মানুষ নয় কিন্তু, এটা আগে থেকে আমি ক্লিয়ার করে দিলাম। আরে ফোন দেখাটা কি গুণীগুণীর মধ্যে পড়ছে না? পড়ছে না। যারা আমরা ফোন দেখে রাত্রি জানি, তারা কি আমরা গুণী নই? সত্যি কথা, এইটা বলুক সবাই যেটি দেখে। তো সেইটা বাবা ওরকম ওই কিছুদিন সময় নেয় বাবা, কিন্তু বাবা তারপর যে আউটপুটটা আসে সেটা অসাধারণ। তো সেইখান থেকেই বাবার মানে সবসময় এই থাকে যে তুই এগিয়ে যা। এবং এইভাবেই, আর দিদিদা যেটা বলছিল যে মেয়ে সন্তান হয়, তো বাবা আমাকে অলওয়েজ, মানে বাবার সাথে আমার কেমিস্ট্রি আলাদাই, মানে ছোটবেলায় যে কোনো কিছু একটা ক্রাশ কিছু একটা হলো যে আচ্ছা এই ছেলেটাকে ভালো লেগেছে, তো ওটা শেয়ার করা থেকে আরম্ভ করে এখন কবিতায় বাবা এই প্রোগ্রামে যাচ্ছে, এই পারফরমেন্সে ডেকেছে, সেইটা সমস্ত কিছু বাবা। এটাই বাবা মেয়ের মধ্যে এই একটা কেমিস্ট্রিটা মারাত্মক। আমার মেয়ে তো আমার পেছনে বসবেই না, বলবে ধর তোমার সঙ্গে পেছনে বসলে কেউ তো কোনো ছেলে তাকায় না। না, এটা কিন্তু সত্যি কথা, একটা জিনিস বলেছে, বাবার সাথে বেরোলে যে কোনো মেয়ের এটাই মনে হয়, মানে ছেলেরা ভাবে যে এই বাবা এত সুন্দর তো একটা বয়ফ্রেন্ড রয়েছে, তারপরে কেন আমি তাকাতে যাব, বিকজ বাবা মেয়ের রিলেশনটাই এরকম হয়
যে মানে যাকে দেখলে মনেই হবে না যে বাবা সে। যেমন আমি আমার বাবার সাথে বেরোলে মাঝে মাঝে বলি তুমি থাকবে না আমার সাথে, তুমি আমার সাথে থাকলেই ভাববে যে কে না কে বাবা থাক, তাকাবো না। এবার বাবাদেরকে তৈরি হলে এমন লাগে তখন তো আর না বয়সটাই বোঝা যায় না যে বয়স কত হতে চললো। ঠিক কথা। এই যে আমার পাশেই বসে আছে, দেখলে কেউ বলবে যে তার বয়স এখন কত রানী? 52 প্লাস। তাহলে কে বলবে? সত্যি তাই। 52 বছর 9 মাস। তাহলে বোঝা যায়। আর 3 মাস পরে জন্মদিন আমার। আর আমার জন্মদিনটা এত পরে। কখন? ডিসেম্বর না, অক্টোবর। ও ঠিক আছে, আমার জুলাই। রাহুল দাস, রাহুল লিখেছে ঈদ মুবারক, আজ অফিস ছুটি। এখন অফিস ছুটি বলে এখন বলছো, আমি কি করে জানবো? আমি তো জানি সবার কালকে ছুটি হয়ে গেছে, তো সারাদিন তো একবার ফোনও করতে পারতে। শঙ্করদা লিখেছে এই যে সব সময় তুই সুমিত্রা পালের নামটা উল্লেখ করিস, দ্যাটস রিয়েলি ভেরি নাইস অফ ইউ। থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তুমি এটা বলবে, তুমি বলেই দিলে। দেবারতী লিখেছে, দেবারতী ভট্টাচার্য লিখেছে জেডিদা তাজপুরের অ্যানাউন্সমেন্ট করে দাও। আমরা তাজপুরে একদিনের জন্য আমরা তাজপুরে যাচ্ছি। সকালবেলা 5:30 ট্রেন ধরবো, আমরা 10:30টার মধ্যে তাজপুরে আমাদের হোটেলে পৌঁছে যাব এবং পৌঁছে যাওয়ার পর সারাদিন ওখানে আমরা সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করে দুপুরবেলা পুল পার্টি করব, প্রচুর ছবি তুলব, সুইমিং স্যুট ফুট পরবো, ধুতি পাঞ্জাবি খুলে ফেলবো, আর তারপরে দুপুরবেলা লাঞ্চ, সন্ধেবেলা ডিস্ক ধুমাদার নাচানাচি হবে, সাথে প্রচুর ছবি তুলবো, র্যাম্প শো করবো একটা, রাত্রিবেলা দেরি করে ঘুমোবো, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবো। এই রে, এটাই তো সমস্যা, রাত্রেবেলা উঠিয়ে দেবো আমার ওই মাইকের যে কি জোর আওয়াজ দেখিয়ে দেবো। দেন আমরা পরের দিন সকালে ওখান থেকে ব্রেকফাস্ট করে একটু শুট টুট করে তারপরে আমরা ওখান থেকে বেরোবো, কলকাতায় ঢুকে যাব 2টো 2:30 3টের মধ্যে। একদিনের ট্যুর। এখনো কি আছে, সারা রাত ঘুমালামই না। হ্যাঁ না সেটাই, সকালবেলা এরকমই হয়, কষ্ট করে উঠে ঘুমাবি না। তুই জানিস না আমাদের ওখানে যে কি আনন্দ হয়। আমরা যখন এরকম ট্যুর করতে যাই, যাওয়ার কথা ছিল আমাদের দার্জিলিং, কিন্তু যেহেতু এখন একটা সবারই বাচ্চা কাচ্চাকে ভর্তি করেছে, সবারই একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে। সুচরিতা পায়েল লিখেছে আমি জানি তোমার এজ কত। এই আমার এজ কত? আমার এজ তো 52 বছর 9 মাস। ইয়ার কি মারছিস কেন? বলে দাও তো, বলে দাও লাইভে বলে দাও, একদম সত্যি কথা বলে দাও। হ্যাঁ সেটাই, ইয়াং লাগে তো দেখতে, ওই জন্য কিন্তু লোকাতেই পারে একদম রিভিল করো তাড়াতাড়ি। হ্যাঁ বলে দাও তাড়াতাড়ি করে। সুমিত্রা পালদি লিখেছেন আমার নাম তুই করিস, এটা আমার গর্ব। থ্যাংক ইউ আন্টি, তুমি দেখছো, এটা আমার কাছে আলাদা পাওনা। থ্যাংক ইউ। যাই হোক, এটাই আমাদের জগৎ, যে আমরা ভালো কিছুই করি আর যাদের সাথে ভালো কিছু করি তাদেরকে সবসময় মনে রাখি। আমরা খারাপ মানুষকেও মনে রাখি কিন্তু, বল। আচ্ছা বলতো, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড বা তো লাইফ রিলেটেড কোনো একটা খারাপ ইনসিডেন্ট বল। আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার সেরকম ভাবে এখন অবধিও কোনো খারাপ ইনসিডেন্ট ঘটেনি, কিন্তু যেহেতু বললাম যে পারফর্মিং আর্টিস্ট যারা হয়, যেমন আমরা যারা গান করে বা যারা নৃত্যশিল্পীর ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে আচ্ছা এটা ডান্স পারফরমেন্স হচ্ছে, একটু মন দিয়ে দেখি, কিন্তু যারা গান করে বা যারা আবৃত্তি করে, মেনলি আবৃত্তির ক্ষেত্রে আমি এটা অনেক সময় আমি খেয়াল করেছি যে সামনের দিকে বসে আছে, একটা হয়তো পারফরমেন্স হচ্ছে, সামনের দিকে বসে গল্প করছে, এইটা যে কতটা ডিস্টার্বিং। আমি আজকে সত্যি কথা এটা জেরিদার লাইভের মাধ্যমে শুধু নয়, আমি এটা বলতে চাই যে হতেই পারে আপনাদের শোনার ইচ্ছে হচ্ছে না, সবার জন্য সবাই যে সবকিছু শুনতেই চাইবে বা শুনবে সেইটা নট নেসেসারিলি যে আপনাদের ভালো লাগছে, কিন্তু ওই সামনের সিটে বসে গল্প করলে না কি হয়, যে মাইক্রোফোনের সামনে যে কবিতাটা বলছে তার তো একটা মিনিমাম কনসেন্ট্রেশন থাকে যে একটা মানুষের সামনে সেটা তুলে ধরবো, কবিতাটাকে নিজের মতো করে প্রেজেন্ট করবো যাতে মানুষের ভালো লাগে। দুটো মানুষেরও যদি ভালো লাগে সেটাই তার কিন্তু প্রাপ্তি, তো সেইটা সেই শিল্পীকে করতে দেবেন, আমি এইটাই বলবো। তো আমার ক্ষেত্রে আমি পার্সোনালি বলতে পারি যে আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি বাবা আমাকে এটা বলতো, যে আবারও বাবার কথা, যে তুই কিন্তু খুব স্টেজে
প্রথম থেকেই তোকে দেখেছি, তুই যখন স্টেজে উঠিস বাবা আমাকে খুব বলে যে কবিতাটা তোর হয়ে যায়, এবং তুই যখন শুরু করিস শুরু থেকে শেষ অবধি তুই নিজের মতো করে সেটাকে প্রেজেন্ট করিস। সেখানে কে কি করছে, কার বাচ্চা কাঁদছে, কে নিজে গল্প করছে তুই ভাবিস না। কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যেরকম বলতে আর কি, যে আপনারা একটু একটু বন্ধ করুন আপনাদের কথাবার্তা, আমি তাহলে শুরু করব। তো এই ব্যাপারটা যদি আপনাদের ক্ষেত্রে এই মেসেজটা যায় আর কি, যে যদি শুনতে না ভালো লাগে পিছনের দিকে বসুন বা আর কি ওই জায়গা থেকে বেরিয়ে যান, কিন্তু যে পারফর্ম করছে তাকে একটু কনসেন্ট্রেশন দিয়ে পারফরমেন্সটা করতে দিন না, কারণ সে না সেটা ভালোবেসে ওখানে যাচ্ছে, আর কিছু কিন্তু পাওয়ার জন্য যাচ্ছে না, এটাই বলবো। না একটা ব্যাপার চলে এসছে তো, এই স্মার্টফোন আমি দেখেছি সামনের রো আর পেছনের রো যত ভালোই প্রোগ্রাম হয়, খানিকক্ষণ পর পর আমাদের এই ফোনটা দেখাটা না একটা অদ্ভুত আমাদের হ্যাবিট তৈরি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, এটা থেকে কিন্তু আমরা কেউ বেরোতে পারছি না। এবং নাটকের ক্ষেত্রে তুই দেখবি এটা প্রীতি, যে অলওয়েজ কিন্তু বলে মানে শুরুর আগেই যে ফোন কিন্তু এতে রাখুন, মানে সুইচ অফ মোডে রাখুন, বাইরে রাখুন, কারণ বলে তো কিছু লাভ নেই, ওই বলাটা সারি হয়, বাট ওই আর কি সেটা। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট কেউ হয়তো পরেও, আবার কিছুক্ষণ পরে সেই। হ্যাঁ বৈশাখী মিশ্র লিখেছে, দার্জিলিং শুনে আমার মন খারাপ হয়ে গেছিল, আমি যেতে পারতাম না, আর কি করা যাবে, একদিনের ট্যুরটায় চল। অঙ্কুর ব্যানার্জি, ওয়াও নাইস, তোদের দুজনকে বলেছে আমায় না। আচ্ছা সবাই একটু জেরিদাকেও বলো প্লিজ। না না একদম এত সুন্দর লাগছে, আজকে আর সুন্দর লাগার রাজটা কিন্তু অন্য, সেটা রুমাদি। হ্যাঁ এখনো রুমাদি আসেনি, রুমাদি আসেনি তো বলবে। আচ্ছা কি হয়েছে, আজকে রুমাদি বাড়িতে নেই, রুমাদি আজকে ঋতুপর্ণার একটা শুট আছে সেখানে গেছিল। এবার আমাকে তো যা জামা কাপড় দেয় আমি সেটা পরি, বাধ্য ছেলের মতো, বাধ্য ছেলের মতন। আমি হেভি বাধ্য, ঠিক আছে। এবার ঘটনাটা ঘটেছে, ভয় স্বীকার করলো। হ্যাঁ সেটাই, আমি রুমাদি কি লাইফটা দেখছে বলে আমি এতটাই কেয়ারলেস, আমাকে যেটা দেবে আমি সেটাই পরে চলে যাব এরকম। তো আজকে রুমাদি কিছু দিয়ে যায়নি, কালকের পাঞ্জাবিটা মেলা ছিল সেটা পরেছি, আর ধুতি পাইনি বলে রুমাদির শাড়ি পরে নিয়েছি। এইটা কিন্তু একটা অসম জিনিস ঘটেছে আজকে সত্যি। আমি আর প্রীতি জানতো না, প্রীতি এখন জেনে পরে নিয়েছি। না এটা কিন্তু আপনারাই বলুন কেমন লাগছে। হ্যাঁ আলাদা ভালোবাসা, একদম, যে নিজের ভালোবাসার জিনিস নিজের কাছে আছে, ঠিক কথা। এবং এবার ওভার টু আপনারাই বলুন কেমন লাগছে, কমেন্টস চাই খুব তাড়াতাড়ি। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি আর রুমাদি যখনই কোথাও বেরোই আমাদের দুজনের কালার অদ্ভুতভাবে ম্যাচ করে যায়, অদ্ভুতভাবে ম্যাচ করে। এরকম হয়তো আমি আগের দিন চলে গেছি, পরের দিন রুমাদি আসবে, পরের দিন, এবার অত তো খেয়াল থাকে না আমাদের কে কি পড়ছে না পড়ছে, রুমাদি সব গুছিয়ে দেয়। রুমাদি যখন পরের দিন পড়ে গেল তখন দেখা গেল যে আমাদের কালার কম্বিনেশন সেম। মনের টান, মনের ভালোবাসা, এটা একটা অদ্ভুত ব্যাপার। রুমাদি আসছে না বলে মন ভালো লাগছে না। তুমি আরেকটা জিনিস, এটা হচ্ছে এটার বাইরে, ঠিক আছে, আমাকে আসার সময় বললো তোকে আমি লিংক পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে লিংক যাচ্ছে আমার কাছে, কিন্তু এখনো কোনো লিংক আসেনি। এসে গেছে, আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি, দেখ তুই সঙ্গে সঙ্গে, আমি লাইভ চলতে চলতেই দেখ গ্রুপের মধ্যে লিংক। আমাকে অনেকে বলেছে, যেই বলেছে আমি আসছি লাইভে, তো আমার বন্ধু পেছনে লাগলো, তারপরে বললো মনে করে কিন্তু দিস। সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে, তুই হয়তো খেয়াল করিসনি। বৈশাখী মিশ্র, আমি অনেকক্ষণ থেকে সেটাই ভাবছিলাম কিন্তু বলে উঠতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা, তাই বল। কি লাভলু আলম, কেমন আছেন? খুব ভালো আছি। সোমা দাস লিখেছে, জেডিদার ধুতিটা দারুণ। ওরে ওটা ধুতি না, রুমালির শাড়ি। রণদেব লিখেছে, খুব সুন্দর লাগছে তোমায় জেডিদা, থ্যাংক ইউ। রুমাদি এসে কি রিয়াক্ট করবে আমি জানি না। কি হয়েছে শোনা একবার। রুমাদির সেই বাচ্চা বেলার যে ওড়না দিয়ে পড়তো, যেগুলো কি বলে, চুড়িদারটা কি বলে জানো? হ্যাঁ ওই তোমার চুড়িদার, মানে নিচে দুপাট্টা দিয়ে। আচ্ছা দুপাট্টা যেটা পরে সেটা কি বলে? হ্যাঁ চুড়িদারই তো বলে, একদম চুড়িদার বলে। আর দুপাট্টা না, দুপাট্টা ছাড়া কুর্তি। আচ্ছা চুড়িদার। রুমাদি বিয়ের আগে যে চুড়িদার গুলো পরতো সেগুলো একদিন সব চুড়িদার গুলো বার করেছে, সব দিয়ে দেবো আমরা ওই আমাদের হাওড়ায় যে ফুলের মার্কেট আছে ওখানে সবাইকে দিয়ে দিই। তো বার করেছে অনেকগুলো ওড়না বার করেছে, সেখান থেকে আমি 4টে ওড়না ঝেড়ে দিয়েছি। সেই ওড়নাটাকে পরে, নীল রঙের একটা ওড়না পরে আমি কোথায় গেছি বলতো? মঞ্চবি বলে যে স্টুডিওটার নাম শুনেছিস কিনা, খুব পপুলার স্টুডিও, আমারই হাতে ওপেনিং ভগবানের আশীর্বাদে, এখন তারা খুব পপুলার। মঞ্চবি স্টুডিওর ওপেনিং এ গেছি আমি, সেখানে আমি রুমাদির ওড়না পরে গেছি।
ওড়নাটা ছিল ব্লু কালারের ওড়না। ওই তো বৌদি চলে এসেছে, বৌদি প্লিজ কাম প্লিজ কাম। রুমাদি আমরা এইটার জন্যই ওয়েট করছিলাম, একদম। হ্যাঁ, তুমি আসবে, রিঅ্যাকশনটা কি হবে? রুমাদি কাম, দরজাটা বন্ধ করে চলছে। আরে আমি ধুতি পাচ্ছিলাম না খুঁজে, তাই একটু রিঅ্যাকশনটা দেখা হবে। একদম 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 রুমাদিকে আমরা সত্যি, হ্যাঁ দেখা হবে। চলো না তোমার সাথে আমার এটা ফার্স্ট মিট। তোমাদের সাথে? না না, আগের দিন তুমি ওকে দেখোনি। হ্যাঁ কি আমি করে দেখলে? গ্র্যাব দিয়েছি, ও ডান্স মন ভরে দেখেছি। না 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 না, তুই কি ইয়েতে এসেছিলি, নন্দনে এসেছিলি? হ্যাঁ হ্যাঁ ও নাচলো তো, দেখছিলাম তো। ও বসেছিলাম তাই তো, ওখানে। তাই কি তো। অবস্থা তুমি? যাক, তোরা কিন্তু ক্যামেরাতে নেই। হ্যাঁ কিন্তু দাঁড়াও, বলুন, ক্যামেরাটা দাঁড়াও, ঘুরিয়ে দে তো একটু। বসো। লাইভে হ্যাঁ বসো বসো না। এবার একদম, ক্যামেরাটা এটা একটু এবার বড় করে এবার দিতে কমপ্লিট হলো ফ্রেমটা পেছন দিকে টান। রুমাদি। হ্যাঁ পেছন হ্যাঁ দিকে টান। যে শাড়িটা দেখার পরে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি ছিল, যে একদম। শাড়ি পরে রয়েছে। এবং এই প্রসঙ্গে বলি, প্রকৃত অর্থে কিন্তু অর্ধাঙ্গিনী, মানে সত্যি কথা আমরা যা যা শুনেছি। মানে আমি এসে যে- অবাক, এটা কি পড়েছে, ধুতি আমার কি ভাঁজ করা ছিল, ধুতির মতন করে পরে ভালো নিয়েছি। লাগছে কিন্তু। হবে হবে তো। জেদিদারও হবে। তো মেকআপ আর্টিস্টের বউ, বউ বলছি বর, মেকআপ আর্টিস্ট বউ তো না হয়ে যায় কোথায়? মানে এতটা এক্সাইটমেন্টে বউ বর ভুলে যাচ্ছে। আমি খালি মনে মনে ভাবছি ভাগি সেইটা পড়েছে, অন্য কিছু পরে নেয়নি শাড়ি ফাড়ি। না, এতটাও খারাপ না, তাই বলে চয়েস তো অবভিয়াসলি থাকতে হবে। এত সুন্দর মিষ্টি একটা সত্যি চয়েস কথা। আছে, তো নিজের ক্ষেত্রে কেন থাকবে না? যাক তোমরা কথা বলো। এমনি আজকে সুস্থ মনে কিন্তু হলো। পাশাপাশি দুজনকে ভালোই লাগছে, কি বলে ভালো তাড়াতাড়ি। শুধু আজকে কেন, সবসময় ভালো লাগে। না আজকে এই স্পেশালি একটা লাগছে কথা জন্য। বলি, আমি যেহেতু তিন-চার এতদিন হ্যাঁ। ছিলাম না, মানে এটা তো আমার ফার্স্ট না, তো দুজনকে ফার্স্ট টাইম দেখছি, তো এটা আমার ক্ষেত্রে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেম বন্দি। ডান্স কবে দেখবো আবার বল। ডান্স তো আজকেই পারতে, কিন্তু তো কি হয়েছে, ওয়েস্টার্ন নাচবি? Thank you. সোমা দাস লিখেছে রুমাদি জেডিদার সাথেই আছে ওই ধুতির মধ্যে, মানে ধুতির মধ্যে বলছে শাড়ির মধ্যে। শাড়ির মধ্যে। ইস, তারপরে তুমি যাও সোমা দাস- ওখানে সবাই অনেক সোমা দাস লিখেছে রুমাদি বলো দাদার ধুতি কেমন? হ্যাঁ এটা দাদার ধুতিরা, এটা আমার শাড়ি। না আমি কিন্তু ফার্স্ট দেখে মনে হচ্ছিল, না না তুমি বসো না, আরে তুই বস। তো ফার্স্ট অফ অল দেখে মনে হচ্ছিল যে না এটা শাড়ির মতো লাগছে, তারপরে আমি ভাবলাম না এখন ধুতি বেরিয়ে গেছে, আলটিমেট এরকম লাগে, তারপরে তো দেখলাম না না, ফার্স্ট এটাই রাজ আছে, আন্দাজটাই ঠিক হ্যাঁ। ছিল। একটা কথা আছে জানিস, খাল কেটে কুমির আনা। কে এনেছে? কে? আজ থেকে খাল কেটে কুমির এলো, আজ থেকে আর যা শোনো না, শাড়ি যা দেখবো সব শাড়ি একবার করে আমি পরে নেবো। আনবো, এইটাও যে পরছি বলছি। আচ্ছা, কোথায় রাখলে তুমি শাড়িটা? আগের দিনে খিরাইতে পরে গেছে, আমি খুব সাদা শাড়ি পরতে পছন্দ করি এরকম টাইপের। খিরাইতে পরে গেছে, আগে বলছে এই শাড়িটা আমি কোথায় রাখবো গো? শাড়ি খুঁজে পাচ্ছি না। কতবার চেয়েছি, যেটাই পরবো সেটাই বলবো, এটা দাও তো পরি একটু দিদির মতন করে। সেই তোমার ওড়নার কথা বলছিলাম, হ্যাঁ। ওড়না পরে দুনিয়া। ঘোরা হয়ে গেল। ওরা না এই কেসটা না আমরাও নাচের মেয়েরাও খুব করি, বুঝেছো? ঠিক, ঠিক। মানে যখন দেখছি না এই ড্রেসটা এটা যাচ্ছে না, বিশেষত স্বাগতাদি মানে আমার যিনি নাচের গুরু, আচ্ছা। আমি রিদম ডান্স একাডেমিতে শিখি নৈহাটিতে, আচ্ছা। দিদি ভাই বহুত পপুলার, তো তার যেহেতু টিম মেম্বার বলতে আমাদের ট্রুপ বলা হয় বড়দের ঠিক, ঠিক, গ্রুপটাকে, একদম। তো ওই ট্রুপের আমি একটা সদস্য, মাঝখানে 2 বছরের জন্য আমাকে ছাড়তে হয়েছিল, তো লিটারালি আমি এমন ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমাকে কয়েকজন স্যার বলেছে কি তুই ডিপ্রেশনে কেন যাচ্ছিস, ভেবেছিল হয়তো প্রেমগত কোনো একটা ব্যাপার হচ্ছে, তো লিটারালি সেটা ছিল না। আমি পুরো ব্যাপারটা যখন খুলে বলি তখন বলে তুই আবার নাচে জয়েন কর, নইলে তোকে খুঁজে পাওয়া একদম যাবে না, না। যেটা যার ভালোবাসার জিনিস ভালোবাসে কিন্তু না। একদম রুমাদি, আমি সেটাই বলছিলাম, সেটা কিন্তু এগিয়ে যদি যেত ডিটেলসে থাকো, না, সম্ভবই না, সেটার মতন আর কোনো থাকতেই পারবে না। তো তারপরে আমি আবার দিদি ভাইয়ের সাথে কথা বলি, দিদি ভাই খুব মানে আদর সহকারে বলে হ্যাঁ তুই আয়, তোকে আমি গ্রুপে খুব মিস করছিলাম। একদম। আমাদের গ্রুপ মেম্বাররাও দেখলাম সবাই, আমার এই 2 বছরে যে গ্যাপটা গেছে আমার গ্রুপ মেম্বাররা সবাই আমাকে এখনো খুব হেল্প করে যে হ্যাঁ এটা এরকম হয়েছিল জানিস, ওটা ওরকম হয়েছিল, ঠিক এই কথা। 2 বছর এই করেছি ওই করেছি। দিদি ভাই বলে যে আমি না একটুও শান্ত নই, ঠিক আছে, এতক্ষণ তো দেখতে বুঝতেই পারছো আমি কথা বলতে খুব ভালোবাসি, তো দিদি ভাই বলে এই পাগলামিটা আমি মিস করছিলাম, তুই না একদম। থাকলে না গ্রুপটা মনে হয় যেন অত্যন্ত শান্ত হয়ে যায়, তো এটা আমার প্রাপ্তি যে হ্যাঁ আমার দিদি ভাই আমাকে মিস করেছে। দিদি ভাইয়ের অনেক স্টুডেন্ট আছে, অনেক গ্রুপ আছে,
তো ওখানে যে এই জিনিসটা শোনা যে হ্যাঁ তোর এই দুরন্ত পানাটা মিস করছিলাম, মানে এটা সত্যি আমার জন্য অনেকটা প্রাপ্তি। তো ওখান থেকে তো ওরকম দিদি ভাইয়ের কিছু কিছু আইডিয়া থেকে আমরা এরকম করি মাঝে সাঝে, যে কোনো কিছু হয়তো ভাল লাগছে না তো তখন হচ্ছে আমরা ওরকম করি, ওড়না হোক শাড়ি হোক ওরকম ভাবে যখন তখন একটা নিজের মতো করে পরে নিলাম, দিদি ভাইকে দেখালাম, হ্যাঁ ঠিক আছে চলো ওকে তাড়াতাড়ি তো করতে হবে, ওই পরেই দৌড়ালাম। তো এই নাচের মেয়েদের ক্ষেত্রেই ওড়না বা ছেলেদের যে পায়জামা গুলো হয় পাঞ্জাবি গুলো হয় ওগুলো মাঝে মাঝে অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়, বিশ্বাস করো। মেকআপের ক্ষেত্রে তোদের ক্ষেত্রে এরকম হয় কারণ খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়, তো সেইটা একটা যেরকম আমি অনেক সময় অনেক শো হোস্টিং এর ক্ষেত্রে দেখেছি, মানে আমাকে এরকম নাচেরই শো হোস্টিং করতে গেছি, তখন বলেছে যে আচ্ছা এটা চেঞ্জ করার সময় কিন্তু তুমি দর্শকদের এনগেজ রাখা মেনলি হোস্টিং এর খুব থাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন হবে না। ঠিক আছে, আজকে হয়ে যাওয়ার পরে লাইভ হয়ে যাওয়ার পরে হয়ে যাক। আমি বললাম যে এরকম কোন একটা প্রোগ্রাম আমরা করতে চাইছি যেখানে তুই বলি তুই অনেক ছোট। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে আরে তুমি শ্যামনগরে নৈহাটি কালচারটা আমার ভীষণ পছন্দ, মানে গান বলো নাচ বলো রবীন্দ্র ওর আবৃত্তি শোনোনি তো কি সুন্দর বললা দিদি বহুত সুন্দর আবৃত্তি করতে আচ্ছা পারে। সেকেন্ড স্টেপের আরেকটা আবৃত্তি হয়ে যাক রুমাদির জন্য। নিশ্চয়ই তুমি বসো না, তুমি বসো। রুমাদি প্লিজ একদম। আরে চাপ দিতে হবে। কিছুদিন আগেই আমরা ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করলাম এবং জেঠিদা এবং সবার সাথে আমার মনে হয় যে মেয়ে সন্তান অনেক সময় আমরা অনেক সময় বলি যে নারীদের নিয়ে নারীদের অধিকার বাঁচানোর জন্য আমরা যে লড়াই করছি, কিন্তু সত্যি কথা এই নারীদেরকে নিয়ে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এখনো কি রাত্রির বেলা রাত 9টা 10টার পর আমার বাড়িতে যেটা ফিলিং হয় যে সাবধানে মেয়ে বাড়ি পৌঁছলো তো, মানে এখনো কতটা সেফ আর কি নারীদের জন্য এই দুনিয়া। কারণ জেঠিদার সাথে একটু আগে যখন আমি এলাম গল্প করছিলাম আর কি যে কিছু মানুষ এতটা মুখোশধারী থাকে না জেঠিদা যে তাদের মানে বোঝা যায় না, মানে তাদের মারা তো সত্যি কথা যারা এই ধর প্রীতি তুই যেমন মডেলিংয়ের জন্য এসেছিস বা এরকম জায়গায় যাবি, অনেক সময় হয় না যে তোর মা বাবা ধর ছাড়ছে তোকে এ করে কিন্তু সাহসটা রেখে, কিন্তু তারপর আলটিমেটলি তোর সাথে যখন তুই ফিরবি তোর শ্যুটের পর কি হবে সেটা কিন্তু কেউ জানে না। তো সেইটা নিয়ে একটা আমার মানে এটা আপনাদের সবারই খুব শোনা আর কি। এরকমও হয় যখন আমি কাজ থেকে ফিরি সবার ফার্স্ট মা মুখে না জিজ্ঞেস করলো যে তাকানোটা থাকে না, একদম একদম ওটাতেই বোঝা যায় যে হচ্ছে কি রে কি হলো কি হবে, মানে কিছু অসুবিধা হয়েছে বা ভালো ঠিক আছিস তো হয়েছে বল। বাবা কাজ থেকে ঢুকে একদম মা, আমার বাড়ির ডাক নাম মা, তো ওরকম মা এন্ড হ্যাঁ গিয়ে হ্যাঁ ওই হ্যাঁটা বা যদি কোনো সময় কাজ থেকে এসে আপসেট হয়ে থাকি তখন তাদের মুখে কিন্তু একটা চিন্তা থাকে। একদমই তাই। এবং এই প্রসঙ্গে ঠিক কথা একদম, এবং সত্যি কথা রুমাদি সবই তারা বাবা মা, এবং ওই চিন্তাটা যে ঠিক আছিস তো মানে রাত্রিটা হ্যাঁ মুখে কিন্তু জিজ্ঞেস করবে না যে মুখটা ফুটে জিজ্ঞেস করো যে ঠিক আছো কিনা, তাকাবে ওইটাই। এবার মুখে জিজ্ঞেস করলে একটা আলাদা মানে ইয়ে থাকে যে ঠিক আছে মুখে জিজ্ঞেস করছে, যদি তাকিয়ে জিজ্ঞেস করে না ওই এক্সপ্রেশনটা মানে আলাদা, মানে তখন নিজেদের ভয় লাগে যে এতটা চিন্তা করছে। এবং এটা কিন্তু শুধু যে তোর বিয়ের আগে তুই তো এখন বলছিস, এখন ধর আমার বিয়ে হয়ে গেছে তারপরেও এই যে চিন্তাটা এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে এখনো রাত্রির বেলা মেয়ে যদি কল না করে জানে সবকিছু যে হাজবেন্ড খুবই সাপোর্টিভ, সবকিছু ভালো, সত্যি কথা ভীষণই সাপোর্টিভ, নাহলে আমি ধর এত প্রোগ্রাম করি এগুলো করতে পারতাম না, তবুও রাত্রির বেলা ঠিক আছিস তো সব ঠিক আছে, তো ওই একটা যে শান্তি যে হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে, ব্যাস এইটাই আর কি দরকার। আমার মনে হয় বিয়ে হয়ে গেলে বেশি চিন্তা করে, কারণ কি মেয়ে তো পরের বাড়ি থাকে, একদমই তাই, সারাদিন তো মেয়েকে দেখতে পারছে না, তো চিন্তাটা আরো বেশি হয়। তো এই প্রসঙ্গে আমার মনে হয় আপনাদের সকলেরই খুবই চেনা এই কবিতাটা, আমার ভীষণ পছন্দের এবং অনেক জায়গাতেই বলি, কবি মল্লিকা সেনগুপ্তের আমার দুর্গা, এই কবিতাটা শোনাচ্ছি এখন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বোটেক, মেয়েটির নাম দুর্গা সোরেন বোটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে।
অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তর স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বনহি। আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা ধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। এক্সেলেন্ট। দারুণ দারুণ। ফ্রেমটা একটু বড় কর, ও কাটছে। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ তোমরা এখন থ্যাংক সবাই- ইউ ভেরি মাচ। আমি এখান থেকে একটুখানি রুমাদি সারাদিন খেটে খুটে এসছে। সত্যি আমরা একটু রুমালিটা এখন হ্যাঁ আজকে আমার কালকে যেহেতু নীল পুজো ছিল, আজকে আমি পুরোটাই মানে সব তো ওখানে সবাই ননভেজ খেয়েছে আর আমি কিছু খাইনি, এনেছিল অ্যারেঞ্জমেন্ট করেছিল, তার সাথে যতটা সন্তানের জন্য একটু কষ্ট মানে তুমি ওই আজকে যে মা থেকে সেই সব মারাই করে একদম। ঠিক আছে ঠিক আছে, না না তুমি রেস্ট করো একদম। হ্যাঁ, তুমি ক্যামেরাটা এগিয়ে দে। তোমরা একটু- শঙ্করীদা লিখেছে নৈহাটির দীপশিখা কুশারিকে চেনে তোর বান্ধবী? ও তো ভালো নাচে। চিনিস দীপশিখা কুশারি? দীপশিখা অ্যাকচুয়ালি না আমাদের নৈহাটিতে এত ভালো ভালো ডান্সার আছে, তো মেন ব্যাপার হচ্ছে আমরা যেহেতু সবাই গ্রুপে ডিভাইডেড, তো ফটো যদি থাকতো তাহলে হয়তো বলতে পারতাম, বুঝতে পারতাম। যাই হোক, কিন্তু ঠিক এমনি আছে। চিনতে ভাবছি পারবো তোর না। বাবা লিখেছে, ভাবছি কোন কবিতাটা বলতে চলেছিস, এটা আগে লিখেছিল। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর হয়েছে। এই জন্যই বাবা, এবং সত্যি কথা বাবা তো 1 বুঝবেই। ঘন্টা ঠিক 10 কথা। মিনিট চলছে, আমাদের এবার আস্তে আস্তে শেষের দিকে যেতে হবে। শ্বশুর বাড়ির সাপোর্ট কতটা? প্রচণ্ড, মানে আমার শ্বশুর বাড়ি বাঁকুড়া এবং আমার ভাসুর রয়েছেন এবং আমাদের ফ্যামিলি বিজনেস রয়েছে, তো ওখানেই পুরোটা সেট আপ সব কিছুই। তো সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি এতটাই ভালো, আমার শ্বশুর মশাই রিসেন্টলি মারা গেছেন, শাশুড়ি রয়েছেন, তো ওনারা এতটাই ভালো, বিয়ের পর থেকে কখনো যে মানে ছোট বৌমা সংসারে এসে দেখি যে কেমন কি চলছে বা কিছু, কখনো কোনো কিছুতে আর কি ইন্টারফেয়ার করেননি। বরং আর কি এই রিসেন্টলি আমার শ্বশুরমশাই যখন খুব অসুস্থ ছিলেন, তখন 1.5-2 মাস ওনারা ছিলেন এখানে, তো তখন আমার যখন কোনো ইভেন্ট থাকতো বা কিছু সবসময় বলতো, মা আজকে এখানে যাচ্ছিস, আচ্ছা খুব ভালো হবে, সবসময় মানে এই সাপোর্টটা আমি অলওয়েজ পেয়েছি। আর হাজবেন্ডের কথা কি বলবো, আমি যদি সত্যি কথা সাপোর্টটা না পেতাম, মানে বাড়িতেই যদি অলওয়েজ এনগেজ থাকতাম, তাহলে তো বোধহয় শোজ করা বা কিছু করা সম্ভব হতো না। তাই ওরা ভীষণ সাপোর্ট করে অলওয়েজ। আর একটা কথা তোকে জিজ্ঞেস করা হয়নি, সেটা হলো এখনো অবধি তোর লাইফের বেস্ট মোমেন্টস, মানে টোটাল প্রফেশন রিলেটেড, মডেলিং বল, আবৃত্তি বল, সব কিছু মিলিয়ে সব থেকে বেস্ট মোমেন্টস। দেখো যদি মডেলিং, আবৃত্তি, এগুলো তো অবভিয়াসলি বেস্ট মোমেন্ট আমার লাইফে।
মানে খুব ছোটবেলায় আমার একটা বেস্ট মোমেন্ট ছিল, সেটা হচ্ছে মানে সেটাও মানে আমার ইকোনমিক্স পড়তে ভীষণ ভালো লাগতো। তো আর সেইটাও মানে বাবার যেহেতু ইকোনমিক্স অনার্স ছিল, তো ক্লাস 9 থেকে আমাদের ইকোনমিক্স ছিল। তো এই ক্লাস 9-এ বাবাই পুরোটা মানে বাবার জন্য ইকোনমিক্সে করা, কারণ আমাদের তখন ডিভিশন ছিল যে ক্লাস 9-এর পর থেকে সায়েন্স নাহলে ইকোনমিক্স এইদিকে আর কি যাওয়ার বিষয় ছিল। তো ইকোনমিক্স নেওয়া স্বাভাবিকভাবেই, এবং আমি ওইটা একটা মানে আমার জীবনে সত্যি বেস্ট মোমেন্ট, আমাদের স্কুল থেকে আমি ইকোনমিক্সে টপ করেছিলাম। তো ওইটা একটা আমার লাইফে সত্যি কথা বেস্ট মোমেন্ট। তারপর তো আবৃত্তি নিয়ে অনেক জায়গায় গেছি, প্রচুর মানুষ ভালোবেসেছে, প্রচুর মানুষ রেকগনাইজ করে, আচ্ছা তুই কবিতা বলিস না, এইভাবে এগুলো তো আছেই মানে প্রচুর এরকম। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রকৃত যশা যারা আবৃত্তি শিল্পী তাদের সঙ্গে পরিচয় হওয়া, তাদের সামনে পারফর্ম করা, তাদের ধরো কোনো ওয়ার্কশপ হচ্ছে সেগুলো অ্যাটেন্ড করা, এগুলো তো আছেই। কিন্তু ওইটা না খুব মানে মনে থাকে আর কি, যে ওই সময় আর কি অত যদি কবিতার মধ্যে না থাকতিস, যদি ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের মধ্যে না থাকতিস, তাহলে আর কি তোকে অ্যাট্রাক্ট করে? আর কি অ্যাট্রাক্ট করে বলতে, নাচ তো শিখেছিলাম বাট সেই অর্থে খুব একটা এ করি না। তাহলে হয়তো মানে এই দিকে আর কি, মানে যদি আবৃত্তি না করতাম তাহলে ডেফিনেটলি ওই টিচিং জবটা করতাম। আমি ইনফ্যাক্ট টুকটাক স্পোকেন ইংলিশ বা এগুলো করে থাকি আর কি, তো সেইটাই করতাম, হয়তো ফুল ফ্লেজেডভাবেই টিচার হতাম, তো টিচিং জবটা নিয়েই হতাম, এইটাই। আমাকে একটা প্রশ্ন কর, দুটো প্রশ্নের সময় নেই, আমাকে একটা প্রশ্ন করতে পারবি, যেটা তুই যেটা মনে করবি সেটা করতে পারিস। আমার যেটা এখন এই মুহূর্তে, তোমার সাথে অনেক গল্পই হচ্ছিল, তুমি অনেক কিছু শেয়ার করছিলে, তো আমার যেটা ভীষণ জানতে ইচ্ছে করছে যে যখন থেকে তুমি ধরো এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদের মতো মানুষজন যারা এগোতে চাইছে তাদেরকে নিয়ে এসেছো এবং তাদেরকে প্রকৃতভাবে আর কি ওই প্ল্যাটফর্মটা দিচ্ছ, তো একটা কোনো স্ট্রাগল বলো না মানে যেটা ফেস করতে হয়েছে এর মধ্যে? অনেক কিছুই তুমি বলছিলে, মানে তোমার যেটা মনে থাকবে এরকম একটা আর কি স্ট্রাগল, একটা বোধহয় তুমি আমাকে বলছিলে যে ওই সময় তোমার ওই জেলে ওই অ্যারেস্ট হওয়াটা, এটা ছাড়া মানে এরকম কিছু আর কি যেটা তোমার মনে থাকবে? স্ট্রাগল বলতে 11 বছরটাই স্ট্রাগল, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্ট্রাগলই করছি। কারণ আমার যে স্বপ্নটা সেটা অনেক বড় স্বপ্ন, যেটা আমার মতন মানুষকে দেখা কোনোভাবেই মানায় না। কারণ আমি রোজগার করি যে টাকা, সে টাকায় আমার ওই স্বপ্ন পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। বাট আমার স্বপ্ন 10 কোটির, আমি 1.5 কোটি ছাড়িয়ে চলে গেছি, আমি প্রায় 1,60,00,000-এ চলে গেছি। আমার এখনো 10 কোটি দরকার এই ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যেটার জন্য ভগবানের কাছে ভিক্ষে করছি যে এমন একটা ভালো মানুষ পাইয়ে দাও যে টাকাটা সৎ পথে ইনকাম করা, এবং সেই টাকাটা দিয়েই আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে তৈরি করব। অসৎ টাকা প্রচুর পেয়েছি, অনেক দূর দূর গেছি, রানীগঞ্জ গেছি, আসানসোল গেছি, দুর্গাপুর গেছি, অনেক কষ্ট করেছি, অনেক মানুষের কাছে গিয়ে হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা বসিয়ে রেখেছে। আলটিমেটলি তারা টাকাটা আমাকে দিচ্ছিল, হয়তো 10 কোটি টাকা কম টাকা নয়, বাট আলটিমেটলি দেখলাম যে এই টাকাটা আমি নিলে আমি টেনশনে পড়ে যাব, অপেক্ষা করে আছি। এটা কম স্ট্রাগল নয়। যে আমার সঙ্গে যখন কেউ দেখা করতে আসে আমি কখনো কাউকে বসিয়ে রাখি না, কারণ আমি এই বসে থাকার জ্বালাটা বুঝি, যে কারণে আমি কখনো কাউকে বসিয়ে রাখি না। হয়তো 3 জন একসঙ্গে দেখা করতে এসে আমি 3 জনকে একসঙ্গে ডেকে নিই, ডেকে নিয়ে তাদের সাথে একসঙ্গে গল্প করি, কারণ আমার এমন কোনো সিক্রেট নেই যেটা কারোর সাথে আলাদা আলোচনা করতে হবে। সেখানে গিয়ে সারাটা দিন বসে থাকা, আমার রিসেন্ট একটা হাতে চোট লেগেছিল গত বছর 21শে জুলাই, তো সেই চোট নিয়ে সেই টেনশন নিয়েও আমি 6 ঘন্টা বসেছিলাম। আমি একজন থেকে, একটা বড় বিজনেসম্যানের থেকে টাকা চাইতে গেছিলাম আমার এই প্রজেক্টের জন্য, সে টাকাটা আমাকে দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি মানে এক কথায় পালিয়ে এসেছি। কারণ আমি দেখলাম যে আমি এই টাকাটা যদি আমি নিই তাহলে বাড়ির সামনে কখনো পুলিশের গাড়ি দেখলে আমার টেনশন হবে। যখন বলছিল কিছুক্ষণ আগে যে পাড়ার লোককে হুইসেল পেঁচিয়ে ভয় দেখানো হয়, ওটা হচ্ছে সত্যি না হয়ে যায় আর কি। ঠিক আছে। আর যেহেতু একবার আমাকে অন্যায়ভাবে মানে জেলে যেতে হয়েছে, এটা আমার কাছে আর একটা ভয়ের বিষয়। কারণ জেলে একবার কেউ যদি চলে যায় না, তার জেল সম্বন্ধে ভয়টা কেটে যায়, বাট জেলে যে যায় তার এমন কিছু কষ্ট হয় না, কষ্ট হয় তার পরিবারের। ঠিক। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার পরিবারের জন্য বেঁচে আছি। পরিবার না থাকলে আমি বিগ জিরোও না, আমি কেউ না, আমি হাওয়াও না, ধোঁয়াও না। তো
আমি 15 দিন ছিলাম না, 15 দিন আমার পরিবার যে কষ্ট পেয়েছে, যাদের বাড়িতে সব সময় এসি চলে, সেই মানুষগুলো, আমার ছেলে বলেছে পাপা গরমে রয়েছে, আমরা বাড়িতে কেউ এসি চালাবো না। আমার পাপা এটাই ওখানে feeling। ওই সমস্ত খাচ্ছে, আমরা বাড়িতে, আমার ছেলে প্রচন্ড চিকেন খেতে ভালোবাসে, আমার ছেলে মেয়ে, ওরা বাড়িতে চিকেন মাটন মানে চিকেন পর্যন্ত খায়নি বাড়িতে, না যা পাপা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা খাবো না। এটাই ভালোবাসা। সুতরাং একদমই তাই। এই যে পরিবারের bonding। কষ্টটা, এটাই কিন্তু আমার কাছে কষ্ট ছিল। এটার জন্যই যে মানুষগুলো আমাকে নোংরাভাবে শাস্তি পাইয়েছে, তাদেরকে আমি শাস্তিটা দিতে যাইনি, কারণ আমি জানি তাদের নয় সন্তান নেই, হয়তো সন্তান থাকতেও নেই, অথবা তাদের কখনো সন্তান হবে না। বাট আমি বলবো ভগবানকে, তাদের যাতে সন্তান হয় এবং তারাও যাতে একটা দিন আমার এই কষ্টটা ফিল করে। এটাই আমার কাছে স্ট্রাগল, স্টিল স্ট্রাগল। আর আমি সারা জীবন স্ট্রাগল করেই বাঁচতে পছন্দ করি, কারণ আমার বাবা একজন বড় রাজনীতিবিদ ছিলেন, মানে এখন রাজনীতিতে নেই, উনি আছেন। স্ট্রাগলটাই এগিয়ে যাওয়ার সব থেকে বড় মন্ত্র। একদম। শেষ করার আগে জিজ্ঞেস করছি, 1 মিনিটের মধ্যে তুই একটা স্টোরি লাইন তোকে দিচ্ছি। স্টোরি লাইনটা হচ্ছে, তুই একটা অনুষ্ঠান করতে গেছিস যেখানে তোকে আবৃত্তি পাঠের জন্য ডাকা হয়েছে। সেখানে তুই আবৃত্তি পাঠ করতে গিয়ে দেখছিস তোর নাম আবৃত্তির মধ্যে নেই, তোকে করতে দেয়া, তোকে বলা হয়েছে যে তোমাকে গান গেয়ে শোনাতে হবে। এবার তুই তাদের সাথে 1 মিনিটের একটা ঝগড়া বল, বচসা বল, কিভাবে তুই নিজেকে এক্সপ্লেন করবি সেটা বলবি। আচ্ছা, মানে অর্গানাইজারদের সাথে? অর্গানাইজারদের সাথে। স্টার্ট। আচ্ছা দাদা, আজকে তো আমার পারফরমেন্স ছিল, এখানে আবৃত্তি করি আমি, আপনারা তো জানেন। তো কখন টাইমিংটা কি রেখেছেন? হ্যাঁ ম্যাম, আপনার তো আবৃত্তিতে তো নাম নেই, আপনার তো গানে নাম ছিল, আপনার ঐন্দ্রিলা চ্যাটার্জি নাম তো। বললাম হ্যাঁ, কিন্তু আমার তো আবৃত্তিতেই নাম ছিল, আমি তো সেইভাবেই কন্ট্যাক্ট করেছেন আপনারা আমার সঙ্গে, তো সেইভাবে। না ম্যাম, আপনার তো এখানে নাম নেই, আপনার তো গানে নাম আছে। এটা কি করে হতে পারে? আপনারা তাহলে কিভাবে শিডিউল করেন? মানে একজন পারফর্মারকে আবৃত্তি করার জন্য ডাকেন, তারপর বলেন যে না না সে গান করবে, এরকমভাবে ভুলভাল শিডিউলিং করেন, এইভাবে অর্গানাইজ কি করে প্রোগ্রাম করেন? আগে ঠিকঠাক করে প্রোগ্রাম অর্গানাইজ করতে শিখুন, তারপর প্রোগ্রাম অর্গানাইজ করবেন। হঠাৎ করে এরকম ভুলভাল করছেন, মানে তারপর হয়তো যে গান গাইবে তাকে বললেন যে আচ্ছা আচ্ছা আপনি তো আবৃত্তি করবেন বলে এরকমভাবে করেছেন। মানে ভুলভাল করলে দেখবেন কোনো দর্শকই এরপর থেকে কোনো অনুষ্ঠানে পাবেন না। মানে ওই অনুষ্ঠান করবেন, হল ফাঁকা যাবে, কোনো অডিয়েন্সে কেউ থাকবে না, শুধুমাত্র হয়তো 1-2 যারা পারফর্ম করবেন আপনাদের আর কি ডাকে, যারা আপনাদেরকে ভালোবেসে আসবে হয়তো, আমি জানি না কেউ আসবে কিনা আদৌ এরকম ভুলভাল লিস্ট দেখলে। তো সেরকমই পরের বার থেকে এরকম ঠিকঠাকভাবে অ্যানাউন্সমেন্ট করবেন, করে আর কি নাম ডাকবেন, নাহলে না ডাকবেন না। থ্যাংক ইউ। বাবা, তুই খুব ভালো ঝগড়া করিস না? ভালো ঝগড়া করিস এইখানে। আমি তো ভাবিনি যে তুই এরকম উত্তর দিবি। যারা কবিতা পাঠ করে তারা হয়তো এরকম করে বলবে ঠিক আছে চলে যাচ্ছি, দেবেন না যখন কবিতা পড়তে। বাবা, তুই তো দেখি এরকম 6-4 পরপর মেরেই গেলি। আমি ভীষণ ভালোবাসি কবিতা বলতে, আর আমাকে ভালোবেসে কোথাও একটা ডেকেছে বল প্রীতি, তো আমি সেখানে বলবো না হ্যাঁ সেটা, এটা বহুত অসহ্যকর। না 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 না, চলে যাচ্ছি এরকম করে অ্যাকসেপ্ট করার কোনো মানে নেই না, সেটাই। হ্যাঁ আমাকে ডেকেছে আবৃত্তির জন্য, এখন মঞ্চে এসে দেখছি আমাকে বলছে হয় গান করতে হয় নাচ করতে, আমি বাবা কেন করব? আর সত্যি কথা, আমরা কিন্তু এই শুধু পারফরম্যান্সটা লোককে শোনাবো বলে আসি, আর কিছু পাওয়ার জন্য আসি না। একদম হ্যাঁ, মানুষ আমাদেরকে দেখবে, একটু ভালোবাসবে, সেটাই, ওটাতেই আমাদের পাওনা। আর কিছু হোক বা না হোক ওটা প্রত্যাশা থাকে না। আমরা অ্যাকচুয়ালি লোক মানুষকে এন্টারটেইন করতে, ঠিক কথা, তুই ডান্স করিস, তুই এটা অ্যাকসেপ্ট করবি একদম। মানুষদেরকে এন্টারটেইন করতে ভালোবাসি, মানুষরা এন্টারটেইনমেন্ট হবে, মানুষরা ভালোবাসবে একদম। ওখানে এসে সবাই মিলে ওটাই ব্যাস, কিছু না, স্টেজ থেকে নামলি দুটো মানুষ বললো তোমার পারফরম্যান্সটা না ভীষণ ভালো লাগলো, ওটাই। হ্যাঁ, আর কিছুই মনে হয় না, সেটাই ঠিক কথা। শনিবার তুই যদি আসতিস তোকে আমরা স্টেজ দিতে পারতাম। রবিবার তো আমাদের শিডিউল এমন ছিল
যে আমাদের যে আমরা যে সবাইকে সম্মান দেব সেই সম্মানটাও দিতে পারিনি, কারণ আমাদের 1.5 ঘন্টা প্রোগ্রাম লেট চলছিল। আচ্ছা। তারপরে যারা মানে ব্যান্ডের গান যখন উঠছে, ব্যান্ডকে স্টেজ দেওয়ার কথা 4টে, ব্যান্ডকে স্টেজ দিয়েছি 5:30টায়, 1.5 ঘন্টা লেট তো পুরো। তোর বাবা লিখেছে ফ্যামিলি ম্যান হওয়াটাও গর্বের বিষয়, এটা আমি বিশ্বাস করি একদম। সৌভিক বিশ্বাস লিখেছে দাদা আমরা সবাই পাশে আছি। একদম, তোমরা পাশে আছো বলেই আমি এখনও রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এটাই চিন্তা করি কিভাবে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিটার উন্নতি করব। শঙ্করদা লিখেছেন ভালো লাগলো গোটা প্রোগ্রামটা, স্ট্রাগল ছাড়া কি আর সাফল্য আসে? কোনো ক্ষেত্রেই আসে না। একদম একদম বাবা, সেই একদম। কবেকার কথা তোর মনে আছে? বাহ, তোর বাবা বলেছে। সুজাতা দাস লিখেছে আবৃত্তির ফিদা হয়ে গেলাম যে। বাহ, থ্যাংক ইউ দিদি। যাই হোক, এবার আমাদের শেষ করতে হবে, কারণ অনেকটা দূর যেতে হবে, দুজনেই দূরে যাবে। ঠিক। শেষ করার আগে ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের জন্য কি বলবি? এটাই বলবো যে একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা লাইন আছে, আমার মনে হয় তোমরা সবাই মানে জানো এটা, হাল ছেড়ো না বন্ধু। তো সেটাই বলবো যে নিজে যেইটা চাইছো নিজের ইচ্ছেতে সেটাতে এগিয়ে যাও। কখনো অবশ্যই যেটা জেরিদাও বললো, সবাই এটা অ্যাকসেপ্ট করবে যে স্ট্রাগল যেটাকে আমরা বলছি, অনেক রকম বাধা বিপত্তি, অনেক প্রবলেমস আসবে, কিন্তু সেইগুলোকে যদি নিয়ে মানে হেডেক রাখো যে আমি আর পারবো না, আমি আর এগিয়ে যেতে পারবো না, তাহলে মনে হয় তোমার গোলটা রিচ করতে পারবে না। তাই ওই খারাপ জিনিসগুলোকে একদম লাইফ থেকে ডিলিট করে দিয়ে ভালো জিনিসগুলোকে মনে রেখে, ভালো মেমোরিজগুলোকে মনে রেখে নিজের পথে এগিয়ে যাও, ব্যাস এটাই চাইবো। যাই হোক, সবাইকে আমি ওর কথা প্রসঙ্গে বললাম, হাল ধরে কৃষকরা, হাল ছেড়ে দাও, কৃষক হতে আসিনি, জেরিদার চুলের মুঠি ধরে থাকো। যাই হোক, ও যেহেতু আমাদের আজকে মানে হঠাৎ করেই গেস্ট এসছে, তো ওকেও 1 মিনিটের জন্য একটা বলি, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড ছেলে মেয়েদেরকে কি বলবি? প্রথমত যারা পড়াশোনা করছো, আমার মতো পড়াশোনা করছো এবং এটাকেও চাইছো যাতে এটাও সাথে থাকে, তো আমার মতে বলে পড়াশোনাটাকে ছেড়ো না আর এটাকেও ছেড়ো না। দুজনকে কিভাবে ব্যালেন্সড করে চলতে পারবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর। তোমাকে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলবে, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, এটা করে হবেটা কি, ওটা করে হবেটা কি। একটা জিনিস মনে রাখবে, ওটা তোমার ভালোবাসা, ওটা তোমার ভালোবাসা। ওটার থেকে, ওটা দিয়ে যদি তুমি ভালো মতো ইনকাম করতে পারো বা ওটাকে ভালোবেসে, সেটা তোমার কমই হোক বা বেশি হোক, যদি এটা দেখো যে না ওকে ভালোবেসে আমি ঠিকঠাক আছি, তাহলে বিশ্বাস করে দুটোকেই ব্যালেন্সড করা যায়। হ্যাঁ, কিছুটা টাইম হয়তো আসবে, পরীক্ষা আসবে, তখন হয়তো ছাড়তে হবে, কিছুটা অবশ্যই ঢিল দিতে হবে, কারণ কি পড়াশোনা ছাড়া কিন্তু আর কিছু হয় না, এটা আমি নিজেও বুঝি। তো দুটোকেই সাথে করে চলতে হবে। তো যদি এটা মনে হয় যে না পড়াশোনার জন্য হয়তো ইন্ডাস্ট্রির কোনো কাজ আমার লেট হচ্ছে, বা ইন্ডাস্ট্রির কাজের জন্য যদি পড়াশোনা লেট হচ্ছে, তো অবশ্যই বাড়িতে বড়রা থাকে, বা যারা বড়রা তারা তো বোঝোই, তো তখন তোমরা নিজেদের মতো করে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করে নাও যে তখন সেই মুহূর্তে আমার কোনটা দরকার, পড়াশোনাটা দরকার না আমার কাজটা দরকার। তো সেটা বুঝে যদি করো তাহলে ভালো হয়, তাই না? একদম। রাহুল, লাইভটা একটু এন্ড করবে? হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। যাই হোক, শেষ করতে হবে, কারণ দুজনকে অনেকটা দূর যেতে হবে, তা না হলে মোটামুটি ও যা রেলগাড়ি শুরু করেছিল বনগা লোকালে গিয়েই থামতাম, অনেকক্ষণ এখনো সময় দিতে হতো। বাট ভালো লাগছিল, আজকের লাইভটা একটু অন্যরকম হয়েছে, খুব ভালো লাগছে, দারুণ একটা গুড ফিল হচ্ছে আমার। অন্যদিনও হয়, বাট আজকে একটা স্পেশাল ফিল হচ্ছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকেই বলছি, আবার দেখা হবে। একদম, অবশ্যই দেখা হবে। অবশ্যই। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার।